ফোকাসিং কিভাবে করবেন? সিম্পল কি ইনভেস্টিগেশন দেখবেন। আপনি কি এই পেশেন্টকে ট্রিট করবেন অথবা রেফার করে দিবেন। তাহলে এই ব্যাপারে আমরা একটা ডিসিশন মেকিং এর একটা চেষ্টা করব। আপনি আপনার চেম্বারে একটা পেশেন্টকে টোটাল ইভালুয়েশনের জন্য ম্যাক্সিমাম সময় পাবেন 10 থেকে 15 মিনিট। এর বেশি কিন্তু নয়, মিনিমাম 10 মিনিট এবং ম্যাক্সিমাম হচ্ছে 15। ধরেন অনেকেই আমার কাছে একটা কোশ্চেন করে যে আমরা ধরেন নতুন প্র্যাকটিস করছি, আমাদের চেম্বারে পেশেন্ট অনেক কম। এখন আমরা একটা পেশেন্টকে অনেক সময়, দীর্ঘ সময় নিয়ে আমি দেখবো, 30 মিনিট 40 মিনিট সময় নিয়ে দেখবো, নাকি পেশেন্ট সংখ্যক আমার যাই থাকুক আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে ইভ্যালুয়েশনের চেষ্টা করি? আমি বলবো যে আপনি অবশ্যই 10 থেকে 15 মিনিটের মধ্যে ইভ্যালুয়েশনের চেষ্টা করবেন। কারণ এখন হয়তো আপনার চেম্বারে পেশেন্ট কম, কিন্তু 2 থেকে 3 মাস পরে কিংবা 6 মাস পরে এই সংখ্যাটা কিন্তু অনেক হয়ে যাবে। তখন কিন্তু আপনি যেই পেশেন্টটাকে আগে আধা ঘন্টা কিংবা 1 ঘন্টা সময় দিয়েছেন, তখন আপনার এক্সপেকটেশন আপনার প্রতি তার থাকবে যে আপনিও তাকে এইবারও আধা ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট করে সময় নেন। তো যখন সে প্রত্যাশাটুকু আপনি পূরণ করতে পারবেন না, তখন সে কিন্তু আপনার প্রতি কিছুটা মনোক্ষুণ্ণ হবে কিংবা কিছু হতাশা করবে। সুতরাং সিম্পলি 10 থেকে 15 মিনিটে হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এবং ট্রিটমেন্ট সবটুকু 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে। এখন আমি বলবো যে যে আপনার কাছে নিয়ে আসলো পেশেন্ট থেকে চেস্ট পেন। এখন চেস্ট পেনের ইভালুয়েশন যখন একটা 40 ইয়ার চলবেন, আপনার কাছে চেস্ট পেন নিয়ে আসবে, তখন জেনারেল প্র্যাকটিসের ব্যাপারটা হচ্ছে আপনাকে কিছু ডিডি মাথায় সেট করে নিয়ে আসবে। আপনি কি চিন্তা করছেন যে 40 বছরের একটা মহিলা 15 দিন ধরে চেস্ট পেন, এটা কি হতে পারে? এখন দেখি আমরা কি হতে পারে। এটা হতে পারে একটা মাস্কুলোস্কেলিটাল চেস্ট পেন। নেক্সট স্লাইড। হতে পারে একটা মাস্কুলোস্কেলিটাল চেস্ট পেন, হতে পারে না? এটাই হচ্ছে আমরা কমন প্র্যাকটিসের চেস্ট পেনের সবচেয়ে কমন কজ পাই আমরা মাস্কুলোস্কেলিটাল। এটা হতে পারে একটা প্লুরাইটিক চেস্ট পেন। এটা হতে পারে একটা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, অথবা হতে পারে স্লাইড চেঞ্জ। এটা হতে পারে একটা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, অথবা হতে পারে এটা একটা নাম। আপনারা যারা চেম্বার প্র্যাকটিস করবেন কিংবা করছেন, আপনারা জানেন যে কিছু কিছু পেশেন্ট আপনার কাছে এমনি আসে যে দেখবে যে ডক্টরটা কেমন, দেখতে কেমন, তার ব্যবহার কেমন, যে নাথিং, এমনি এমনি আসে, কিছু নাও হতে পারে। এইটাও আপনাকে চেম্বার প্র্যাকটিস আপনাকে মাথায় রাখতে। লিস্ট পসিবিলিটি, এটা হতে পারে একটা টিপিক্যাল অ্যানজাইনা, অথবা এটা হতে পারে একটা অ্যাজমা। মাঝে মাঝে অ্যাজমার পেশেন্ট গুলো আমাদের কাছে আসে, ওরা তখন শর্টনেস অফ ব্রেথ বা টিপিক্যাল যে কাফ এসিম গুলো বলে না, ওরা তখন বলে যে চেস্ট টাইটনেস কে ওরা চেস্ট পেনের সাথে কনফিউজ করে। সুতরাং এই থিঙ্কিং গুলো আপনি মাথায় রেখে রাখেন। এখন জেনারেল প্র্যাকটিসের ব্যাপারগুলো হচ্ছে আমি আপনাকে বলছি, যেমন ধরেন মাস্কুলোস্কেলিটাল চেস্ট পেন, আপনাকে টুকটাক 2-1টা কথার মাধ্যমে এটা এক্সপ্লোর করে দিতে হবে। প্লুরাইটিক চেস্ট পেন 2-3টা কথার মাধ্যমে আপনাকে এটা এক্সপ্লোর করে দিতে হবে। আমার একজন স্যার ছিলেন, উনি মানে একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট। স্যার বলতো যে আমরা স্যারকে দেখতাম যে এই 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে স্যার অ্যাঞ্জিনাল পেন এক্সপ্লোর করে। সেটা কি? রোগীকে স্যার জাস্ট শুধু বলতো যে আপনি একটা কাশি দেন, বুকে ব্যথা করতেছে, আপনি এই যে হাতটা উপরে তুলে এদিক সেদিক নাড়াচাড়া দেন, বুকে ব্যথা করতেছে, জোরে শ্বাস নেন তো দেখি, বুকে ব্যথা করতেছে। এই 3টার যে কোনো একটাই যদি রোগী যদি বলে যে বুকে ব্যথা করতেছে, তাহলে মোস্ট প্রবাবলি দিস ইজ মাস্কুলোস্কেলেটাল চেস্ট পেইন, মোস্ট প্রবাবলি দিস ইজ নট অ্যানজাইনা। তাহলে আমি 3টা কথা কি বললাম? যে জোরে শ্বাস নেন, কাশি দেন, একটু হাতটা এদিক সেদিক নাড়াচাড়া করেন, 2 হাত দিয়ে দেখা তো ব্যায়ামের মতো করে এদিক সেদিক নাড়াচাড়া করেন। সুতরাং এটার মাধ্যমে আপনি মাস্কুলোস্কেলিটাল চেস্ট পেইন এক্সপ্লোর করেন। নেক্সট কি হতে পারে? প্লুরাইটিক চেস্ট পেইন। আমি এগুলো আবার সামারি করে দেখাবো নেক্সট স্লাইডে। যেমন একটা পেশেন্ট যদি বলে যে তার ফিভার, কাফ এন্ড চেস্ট পেইন, ফিভার, কাফ, শর্টনেস অফ চেস্ট পেইন। কারেন্ট সিচুয়েশনে আমরা অবশ্যই কোভিড ডিজিজ মাথায় রাখবো, কিন্তু আদারওয়াইজ আমি সিম্পল অন্য সময়ের কথা বলছি। আপনি ফিভার, কাফ, চেস্ট পেইন নিয়ে যদি নিয়ে আসে, তাহলে আপনি এটা কখনোই আপনি অ্যানজাইনা চিন্তা করবেন না, কিংবা স্টোইসিপিটাল রিফ্লাক্স ডিজিজ চিন্তা করবেন না। আপনার ফার্স্ট থিঙ্কিং মাথায় আসবে দিস মে বি এ কেস অফ প্লুরাইটিক চেস্ট পেইন। অথবা রোগী যদি বলে যে আমার বুক জ্বালা পোড়া করে, তারপর হচ্ছে আমাদের বাঙালি ভাষায় গ্রামের দিকে এটাকে বলে যে উল্টা ঢেকুর আসে, মানে আমরা যেদিকে রিগার্জিটেশন করি, হার্ট বার্ন, রিগার্জিটেশন এন্ড চেস্ট, এই যে সিনড্রোম কমপ্লেক্স, দিস ইজ সাজেস্টিভ অফ গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ।
আর এনজাইনার যে পেইন, এটা আপনাকে হিস্ট্রি নিয়ে এলিসিট করতে হবে না, পেশেন্টই আপনাকে বলে দিবে যে এটা এনজাইনার। একদম টিপিক্যাল বইয়ে যেভাবে লেখা আছে এনজাইনার পেশেন্ট করে সাধারণত এইভাবে হিস্ট্রি দেয়। কিরকম সেটা হচ্ছে রোগী বলবে যে 20 মিনিট 30 মিনিট হাঁটলেই বুকে ব্যথা হবে, যত জোরে হাঁটি আমার বুকে ব্যথা হতে পারে, সিঁড়ি বেয়ে উঠলে আমার বুকে ব্যথা করে, যখন ব্যথা ওঠে তখন মনে হয় যেন আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, শরীর ঘামায়, কেউ কেউ বলে যে নিঃশ্বাস আটকে আসে। এবং আপনি এটা কমে কিভাবে? কমে যখন আমি একটু বিশ্রাম নিই তখন এটা কমে। সুতরাং দিস ইজ হাইলি সাজেস্টিভ অফ এনজাইনা। আমরা যদি নেক্সট স্লাইডটাতে যাই তাহলে আমি এগুলো আপনাদেরকে সামারি করে দিচ্ছি। দেখেন, যে কথাগুলো বললাম, যে আমি বলেছিলাম যে মাস্কুলোস্কেলেটাল চেস্ট পেইন, aggravates on bending, deep inspiration, coughing on trauma. This is typical musculoskeletal. যদি পেশেন্টের কাফের সাথে দেখেন স্পুটাম, ফিভার, aggravates on deep inspiration, জোরে শ্বাস নিতে যদি পারে, তাহলে দিস ইজ মোস্ট প্রবাবলি প্লুরাইটিক চেস্ট। পেশেন্টের যদি হার্ট বার্ন, আমি আবার রিপিট করছি, যে হার্ট বার্ন প্লাস রিগার্জিটেশন সেটা যদি থাকে তাহলে দিস ইজ গ্যাস্ট্রোএসোফেজিয়াল প্লাস ডিজিজ। পেশেন্টের যদি টিপিক্যাল সাইড মানে এনজেনাল যে চেস্ট পেইন, এই পেইন কিন্তু রোগী কখনো আপনাকে একটা আঙ্গুল দিয়ে দেখাবে না। ডেভিডসনের একটা ছবি আছে, আপনারা দেখেছেন কিনা, একটা লোক রেস্টুরেন্ট থেকে বের হচ্ছে, হাতে সিগারেট ছিল, বুকের একটা জায়গায় একটু চাপ দিয়ে দেখাচ্ছে। দিস ইজ টিপিক্যাল এনজেনাল চেস্ট পেইন। এবং বলবে যে বুকের উপর একটা ভারী কিছু পাথরের মধ্যে একটা চাপা দিয়ে আছে, এবং হচ্ছে একটু এক্সারশনাল মানে হাঁটাহাঁটি করলে আপনার এই শ্বাসকষ্টটা বাড়বে, বুকে ব্যথাটা বাড়বে। তার ফ্যামিলি হিস্ট্রি থাকবে টিপিক্যাল। আমরা এনজেনাল পেশেন্ট গুলার অলমোস্ট মোস্ট অফ দেম একটা টিপিক্যাল ফ্যামিলি হিস্ট্রি, এবং পেশেন্টের পাশে ডায়াবেটিসের একটা হিস্ট্রি থাকতে পারে, এবং টিপিক্যাল সিমটমস হচ্ছে এটা রিলিভ বাই রেস্ট। তাহলে আপনি দেখেন চেস্ট পেইন যখন আসে, আমি একটা সামারি করি আপনাদেরকে। আমরা পরীক্ষা ইভালুয়েশন করছি কিভাবে, যে সক্স রেট, সাইজ, অনসেট, ক্যারেক্টারিস্টিক্স, রেডিয়েশন, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, রিলিভিং ফ্যাক্টর। বাট চেম্বারে আমরা ইভালুয়েশন করবো কিভাবে? চেম্বারে হচ্ছে আমরা প্রথমে ডিডি সেট করব, ডিডি গুলাকে জাস্ট দুই একটা বুলেট পয়েন্টের মাধ্যমে এটা এক্সপ্লেন করি। যেমন যে আপনার যে কাশি আছে, শ্বাসকষ্ট আছে, কিংবা হচ্ছে কাশির সাথে কফ বের হয়, জ্বর আছে, কিংবা হচ্ছে জোরে যদি শ্বাস নেন, কাশি দেন, বুকে ব্যথা বাড়ে, যদি এগুলোতে ইয়েস হয় দেন দিস ইজ টিপিক্যাল প্লুরাইটিক চেস্ট পেইন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন কিনা? আসলে সরাসরি ক্লাস নিয়ে অভ্যস্ত, এই ধরনের ফেসবুক লাইভে আপনাদের অ্যাসেস করা মুশকিল যে বুঝতে পারছেন কিনা। আপনার যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা এই ফেসবুক লাইভে কমেন্ট করবেন। ওকে, ফেসবুক লাইভে কমেন্ট করবেন, অথবা জুমে রেইজ হ্যান্ড একটা অপশন আছে, রেইজ হ্যান্ড দিকে। যেহেতু কোনো কোশ্চেন আমি এখন পর্যন্ত পাই নাই, লাইভে কোনো কোশ্চেন পাচ্ছি না, সুতরাং হোপফুলি এটা ক্লিয়ার আপনাদের কাছে। ব্যাপারগুলো সহজ একবারে। ফোকাস এক্সামিনেশন মানে কি? এই যে দেখেন এনিমিয়ার মধ্যে আমি একটা স্টার দিয়ে রাখছি, কারণ কি? কারণ হচ্ছে আমরা অনেক পেশেন্ট পাই যারা বিভিন্ন ডাক্তারের কাছে যায়, ওদেরকে টিপিক্যাল এনজাইনাল চেস্ট পেইন মানে এনজাইনা হিসেবে এসপিরিন, ক্লোপিডোগ্রিল, অ্যাডরভাস্টাটিন এগুলো পেয়ে থাকে, কিন্তু কখনোই পেশেন্টের যে একটা এনিমিক এটা ইভ্যালুয়েশন করা হয়। দেখা গেল যে 2 ব্যাগ ব্লাড দেওয়া হলো, ব্লাড দেওয়ার পর তার চেস্ট পেইন। আমরা পালসটা দেখবো, সকল পেশেন্টের পালসটা দেখবো, ব্লাড প্রেশার দেখবো। জেনথ্যালেজমা আপনারা যারা দেখেন নাই আজকে গুগলে সার্চ করে দিবেন, জেনথ্যালেজমার ছবি দেখবেন, চোখের উপরে দেখা যায় কিছুটা হোয়াইটিশ কালার। জেনথ্যালেজমা মানে হচ্ছে তার লিপিড প্রোফাইল মানে অ্যাবনরমালিটি, ডিসলিপিডিমিয়া, মানে তার হাইলি তার অ্যাথেরোস্ক্লেরোসিসের সম্ভাবনা বেশি, এবং তার এনজিনাল চেস্ট। প্রিকোর্ডিয়াম অবস্ট্রাকশন। আপনারা চেম্বারে একটা রোগীকে কখনোই রোগী আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি পেশেন্টটাকে চেম্বারে বেশি সময় একবার দেখবেন। আপনি যতক্ষণ কথা বললেন, যদি একবার না শোন, সে কিন্তু মনে করবে যে আপনাকে ভালোভাবে দেখে। আর ব্লাড প্রেশার না দেখা তো একটা বড় ধরনের ব্যাপার, এই ধরনের রোগী হোক না কেন। যেমন অনেক রোগী এসে আমাদেরকে বলেছে আসসালামু আলাইকুম মেহেদী ভাই, শুনতে পাচ্ছেন কি? জি জি আমি শুনতে পাচ্ছি। একটু আপনাকে ইন্টারাপ্ট করি, আপনার ছবিটা দেখা যাচ্ছে না ভাইয়া। আপনি যদি আপনার স্টার্ট ভিডিও অপশনটা দেন তাহলে না অন্যরা না আপনার আমি ছবি ইচ্ছা করেই দিচ্ছি না দিচ্ছেন না। ও আচ্ছা আমার। আচ্ছা, ঠিক আছে। না না না, আমি ঠিক হচ্ছে আছে, ওই যে হেড শেপ করা তো ওই কারণে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো কালী বন্ধু আহ, বলছো? জি জি, আমি তালিবুল বসে বলতেছিলাম। হ্যাঁ, ঠিক তো আছে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা উপভোগ করছেন, আমি নিজে উপভোগ করছি, স্যারের ক্লাস অত্যন্ত ভালো হয়। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন গুলো আপনারা কমেন্টে করবেন। আহ, আর স্যার কন্টিনিউ করেন, এদি ভাই কন্টিনিউ করেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। অসকালটেশন অফ প্রিকোডিয়াম, আপনি প্রিকোডিয়ামটা অসকালটেশন করবেন। অসকালটেশন অফ চেস্ট ফ্রম ব্যাক, এইখানে দেখেন আমি দুটো স্টার দিচ্ছি। এইটা একটা আমরা যখন প্র্যাকটিস করব তখন আমাদের নলেজ, আমাদের স্কিলস, এটার পাশাপাশি আমাদের রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড, আমাদের সোশ্যাল স্টিগমাটা, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যেমন আমি নোয়াখালীতে প্র্যাকটিস করছি, ওখানে এক মহিলা পেশেন্ট, আমার মায়ের মতো, উনি আমাকে বলছে যে বাবা, তুমি আমাকে যেই আদব সহকারে দেখলা, এই জীবনে কোনো ডাক্তার আমাকে এতটা আদব সহকারে দেখে না। তাই যেমন ফিমেল পেশেন্ট যদি হয়, তাহলে আপনারা অনেকে যদি ফ্রন্ট থেকে অস্কালটেট করেন, তাহলে ওরা কিছুটা এম্বারাস ফিল, ওদেরকে আপনারা ব্যাক থেকে অস্কালটেট করার চেষ্টা করবেন ইফ পসিবল, মানে যদি সম্ভব হয়। এখন আমরা সিম্পল কিছু ইনভেস্টিগেশনে চলে যাচ্ছি। তাহলে আমি দেখেন, আমি যদি আবার রিকেপ করি, আমি কি কি বলেছিলাম, কি কি হতে পারে। এটা এট ফার্স্ট আমি বলেছিলাম এটা মাস্কুলোস্কেলেটাল চেস্ট পেন হতে পারে, এটা প্লুরাইটিক চেস্ট পেন হতে পারে, এটা নাথিং হতে পারে, একটা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হতে পারে, অথবা অ্যানজাইনা হতে পারে। এটা ছাড়াও আরো অনেক কিছু হতে পারে, বাট দিস ইজ মোর কমন সিনারিও ইন আওয়ার ক্লিনিক্যাল প্র্যাকটিস। এখন আমি এই সিনারিও গুলোর কথা বলছি। তাহলে সিম্পল কি ইনভেস্টিগেশন গুলো কি দিবেন। এখন এই ইনভেস্টিগেশনের ব্যাপারে আমি আমার কিছু প্র্যাকটিক্যাল, আমি বারবার বলছি, আমি আপনাদেরকে যা কথা বলছি এগুলো কিন্তু কোনো, this is not an academic approach, this is a practical approach, this is an experience approach for general practice. Okay, অনেক রোগীকেই আপনারা, আমি আনঅফিসিয়াল একটা কথা বলি আপনাদের, ইভালুয়েশন করার চেষ্টা করেন এই পেশেন্ট আমার কাছে কি চায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই পেশেন্ট আমার কাছে কেন আসছে, পেশেন্টটাকে ইনভেস্টিগেশন করাতে চায় নাকি চায় না। অনেক পেশেন্ট আছে যে যদি আপনি ইনভেস্টিগেশন দেন তাহলে খুবই বিরক্ত হয়, আবার অনেক পেশেন্ট আসে যারা ইনভেস্টিগেশন না দিলে খুবই বিরক্ত হয়। আচ্ছা, তাহলে আমি কি করি সাধারণত, আমি যেটা করি যে আহ, যদি প্রয়োজন না হয় আমি সাধারণত পেশেন্টকে ইনভেস্টিগেশন দেই না। আমি কিছু আমার এক্সপিরিয়েন্স থেকে কিংবা আমার নলেজ স্কিলস থেকে আমি পেশেন্টকে কিছুটা ট্রিটমেন্ট দিয়ে দেই এবং বলি যে আপনি কিছু ইনভেস্টিগেশন লিখে দেন পাশাপাশি, যে আপনি এই ওষুধগুলো খান, যদি ইমপ্রুভ না হয় তাহলে 7 দিন পরেই পরীক্ষাগুলো করে দেওয়া হবে। ক্লিয়ার, যে যদি ইমপ্রুভ না হয় 7 দিন পরেই পরীক্ষাগুলো করে দেওয়া হবে। এখন এই যে সিম্পলিফাইড ইনভেস্টিগেশন হবে, আপনি কখনো ডেভিডসনের মতো করে বা বইয়ের মতো করে বাংলাদেশের সিনারিওতে আপনি পারবেন না। আমাদের এই ধরনের আমাদের রোগীদের এই ধরনের আর্থিক সামর্থ্য নাই, এটা আপনাকে এলাও করে। যেমন আপনি এই সিম্পল ইনভেস্টিগেশন দিতে পারেন, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট দিয়ে স্যার, চেস্ট এক্সরে পোস্টার ইন্টারভিউ, একটা ইসিজি, একটা ইকো 2D এন্ড এমওড, একটা ইটিটি, এগুলো আমি পড়ে বলছি। একটা কমপ্লিট ব্লাড কাউন্টে আপনি কি এক্সপেক্ট করেন। আমি আগে বলেছিলাম, দেখেন একটা পেশেন্ট এনিমিয়া নিয়েও কিন্তু দীর্ঘদিন শুধুমাত্র অনলি চেস্ট পেন, এনিমিয়া, সেটা কোনো চেস্ট পেন হতে পারে। সুতরাং এনিমিয়া আপনাকে এক্সক্লুড করতে হবে। আপনি যদি দেখেন সেখানে নিউট্রোফিলিক লিউকোসাইট, ডাব্লিউবিসি কাউন্ট বেশি, নিউট্রোফিল কাউন্ট বেশি, ইএসআর বেশি, তাহলে মোস্ট প্রবাবলি দিস ইজ রেসপিরেটরি ইনফেকশন অর প্লুরাইটিক চেস্ট পেন। আমি খুব স্লোলি আগাচ্ছি যাতে সবার বুঝতে কোনো ক্যাচ করতে কোনো সমস্যা না হয়। আপনি একটা চেস্ট এক্সরে পোস্টার ইন্টারভিউ করাতে পারেন, সেখানে আপনি পালমোনারি ইনফ্লামেটরি লিশন যদি পান বা কোনো ধরনের কোনো কনসলিডেশনের কোনো এভিডেন্স পান, তাহলে মোস্ট প্রবাবলি দিস ইজ প্লুরাইটিক চেস্ট পেন। আমাদের পেরিফেরির অনেক জায়গায় এখন চেস্ট এক্সরে পোস্টার ইন্টারভিউ অনলাইন রিপোর্টিং এর ব্যবস্থা রয়েছে, দিস ইজ গুড, আপনারা এটার সুযোগ নিতে পারেন। ইসিজি, ইসিজি তে আপনি যদি টি ইনভার্সন পান অথবা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি পান অথবা কিছু নাও পান, সেটা এনজাইনা হতে পারে, এনজাইনার ইসিজি নরমাল হতে পারে। আর টি ইনভার্সন যদি পান তাহলে দিস ইজ সাজেস্টিভ। একটা ইকো 2D এন্ড এমওড, একটা ইটিটি, একটা এনজাইনা ডায়াগনোসিস করার জন্য ইটিটি মোস্ট ফিজিবল একটা ইনভেস্টিগেশন। এবং আপনারা ইকো 2D এন্ড এমওড এবং কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি, কিন্তু দুইটা মোড আছে, এটা নিয়ে আমি পরে বলবো, ঠিক আছে, আমি বলছি পরে। আর ইটিটি, এইটা নিয়ে আমি পরে কথা বলবো। তাহলে ইকো এবং ইটিটি, ইটিটিতে কিন্তু লেখা থাকে যে ইটিটি রিপোর্ট ইজ সাজেস্টিভ অফ প্রভোকেবল মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, মানে আপনাকে একটা কনফার্মেটরি বলে দিবে যে এটা অ্যানজিনাল চেস্ট পেইন অর নট। এখন
একটা আমি নেক্সট স্লাইডে যাই, একটা স্যাম্পল প্রেসক্রিপশন আমাদের কাছে দেখেন। আমি জানি এই স্যাম্পল প্রেসক্রিপশন গুলোর প্রতি সবার আগ্রহ খুব বেশি। দেখেন আপনারা চাইলে কিন্তু মোবাইলের স্ক্রিন আপনারা ইয়ে করতে পারেন, জুম করতে পারেন। একটা পেশেন্ট মিসেস সিজ আমার কাছে আসছে চেস্ট পেইন ফর 1 মান্থ। আমি এখানে দেখলাম যে তার লোকালাইজ টেন্ডারনেস ওভার চেস্ট এবং ব্লাড প্রেশার দেখলাম যে 110/70। আমি তাকে দিয়েছিলাম যে ইংলিশ সিবিসি এসআরএসডি চেস্ট এর পোস্ট রিভিউ এবং বলেছি যে কিছু তাকে ট্রিটমেন্টও দিয়ে দিয়েছি যে আপনি এই ওষুধগুলো খান, যদি ইমপ্রুভ না হয় 7 দিন পরে দেখবেন। এখন দেখেন যেহেতু লোকালাইজ টেন্ডারনেস ওভার চেস্ট, তাহলে মোস্ট প্রবাবলি দিস ইজ মাসকুলোস্কেলেটাল চেস্ট পেইন। একজন লিখছেন যে কথা একটু কেটে কেটে আসছে, এখন কি কথা ক্লিয়ার? জি, কথা ক্লিয়ার কিনা কেউ একজন জানান। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন লেখা আছে যেটা নেপ্রোসেন 500 মিলিগ্রাম একটা করে দিনে 2 বার খাওয়ার পর 10 দিন। 10 দিন আমি তাকে একটা মানে একটা স্ট্রং অ্যানালজেসিক দিলাম, তারপর 10 দিন পর থেকে আমি তাকে একটা সিম্পল প্যারাসিটামল দিলাম যে 1 মাস। সাথে তাকে আমি একটা এন্টিঅ্যালসান দিলাম, দেখেন ট্যাবলেট জোরেল একটা করে দিনে 2 বার খাওয়ার আগে 1 মাস, আর একটা ট্যাবলেট ট্রিপটিন। কথা কি এখনো স্পষ্ট শোনা যাচ্ছে? দেখেন তো এখনো স্পষ্ট শোনা যাচ্ছে কথা? ইয়েস, থ্যাংক ইউ। দেখেন এখানে আমি দিলাম কি নেপ্রোসিন এবং হচ্ছে জোরেল এবং হচ্ছে ট্রিপটিন। প্রত্যেকটা ওষুধ সম্পর্কে আমি একটু কিছু বলতে চাই। নেপ্রোসিন দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অ্যানালিসিস এবং চমৎকার একটা অ্যানালিসিস। নেপ্রোসিন স্যার আমি সাধারণত প্র্যাকটিসে 3টা অ্যানালিসিস ইউজ করি। নেপ্রোসিন ইউজ করি, ইন্ডোমিথাসিন ইউজ করি, আর হচ্ছে এসিক্লোফান। এসিক্লোফান একটা আমি অনেক বেশি করে ইউজ করি। সেই সাথে দেখেন আমি একটা এন্টিঅ্যালসান দিলাম ট্যাবলেট জোরেল, এটা একটা রেভিপ্রাজল। এই রেভিপ্রাজলের একটা সুবিধা হচ্ছে এটার দাম হচ্ছে মাত্র 3 টাকা। ওকে, নেক্সট একটা ওষুধ দিলাম আমি, দেখেন ট্যাবলেট ট্রিপটিন। ট্রিপটিন আমার ডোজ কি দিয়েছি এখানে 10 মিলিগ্রাম একটা ডোজ। এখন ট্রিপটিন বইয়ে যে ডোজ লেখা আছে 25 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, 75 মিলিগ্রাম, এটা বাংলাদেশের সিনারিওতে আপনারা ওই ডোজে প্র্যাকটিস করতে পারবেন না। এমিটিপ্রেলিন দিলে আপনারা অত্যন্ত লো ডোজেই একটা দিবেন, 10 মিলিগ্রাম করে দিবেন। আমরা যখন প্রথম প্রথম প্র্যাকটিস শুরু করি তখন বইয়ের মতো করে 25 মিলিগ্রাম প্র্যাকটিস করতাম, এতে দেখা যেত যে রোগীরা প্রচুর ঘুমায়, অনেকের ইউরিনে রিটেনশন হয়ে যায়, অনেকের ড্রাই মাউথ, এবং রোগীর এতে পেশেন্ট কমপ্লেন্স খুবই খারাপ। রোগীরা এসে বলে যে কোন ওষুধ সাথে আমার রিয়েকশন করতে পারে, এই ধরনের কথাবার্তা। তারপর থেকে আমরা ট্রিপটিন 10 মিলিগ্রাম এখন প্র্যাকটিস করি। ঠিক আছে, তাহলে হোপফুলি এই প্রেসক্রিপশন আপনার কাছে ক্লিয়ার। আমরা নেক্সট স্লাইডে যাই। Okay? এখানে আপনারা দেখেন, এখানে দেখা যাচ্ছে যে আসবে মিসেস ওয়াই, 45 ইয়ার্স ওল্ড, আমাদের কাছে প্রেজেন্ট করলো কি চেস্ট পেইন ফর 10 ডেজ, ফিভারিশ ফর 10 ডেজ। নেক্সট স্লাইড, কাফ উইথ স্পুটাম। এখন দেখেন একদম টিপিক্যাল, আমি বলেছিলাম কি চেস্ট পেইন, ফিভারিশ, কাফ উইথ স্পুটাম যদি প্রেজেন্ট করে তাহলে মোস্ট প্রবাবলি দিস ইজ প্লুরাইটিক চেস্ট পেইন, মোস্ট প্রবাবলি দিস ইজ প্লুরাইটিক চেস্ট পেইন। ওকে, এখন দেখেন প্রেসক্রিপশনে এক একজনের প্রেসক্রিপশনের এক একটা স্টাইল, এটা আমার একটা স্টাইল। দেখেন প্রেসক্রিপশনে আমি কিন্তু খুব বেশি কথাবার্তা লিখি না, জাস্ট বুলেট পয়েন্ট বলে এখানে লিখি আমার অ্যানালাইসিস কি, মানে আমার এটার পিছনে লজিক। আমি দেখলাম যে আমি যদি খুব বেশি প্রেসক্রিপশনে লিখি এখানে, তাহলে রোগীরা ভয় পায়, অনেক পেশেন্ট ভয় পায়, কারণ আমরা গ্রামাঞ্চলে প্র্যাকটিস করবো, উপজেলা লেভেলে প্র্যাকটিস করবো, সেখানে রোগীরা এই ধরনের কথাবার্তা প্রেসক্রিপশন আপনি যদি লিখেন, ওরা মনে করে যে আপনি এক গাদা ওষুধ লিখতেছেন, অনেক পরীক্ষা নিরীক্ষা দিতেছেন। এক রোগী আমাকে বলতেছে স্যার কত হাজার টাকার ওষুধ যেন লিখতেছেন আল্লাহই জানে, এই ধরনের কথাবার্তা বলতে পারি। আচ্ছা, আর দেখেন ইনভেস্টিগেশন আমি ক্লিক করে দিয়েছিলাম তাকে, দিয়েছিলাম সিবিসি উইথ এসআর, একটা চেস্ট এক্সরে ইসি। ইসি ছিল নরমাল, একটা চেস্ট এক্সরে ছিল নরমাল। সিবিসি তে দেখলাম যে তার ডাব্লিউবিসি কাউন্ট বেশি এবং নিউট্রোফিল কাউন্ট অনেক বেশি। সো দিস ইজ মোস্ট প্রবাবলি দিস ইজ প্লুরাইটিক চেস্ট পেইন। ওকে, এখন এই ধরনের একটা প্লুরাইটিক চেস্ট পেইন যদি হয়, আমি তাকে ট্রিটমেন্ট দিয়ে দিব। আমি তাকে একটা সিম্পল একটা অ্যান্টিবায়োটিক দিব, অ্যান্টিবায়োটিক একটা অ্যানালজেসিক দিলাম, দেখেন আরেকটা অ্যান্টিবায়োটিক। এখন দেখেন আমি এইখানে 3টে ওষুধ দিয়ে আমি
কথা বলতে চাই। অ্যান্টিবায়োটিক্স আমি কি চুজ করেছি? আমি চুজ করেছি এখানে লেভোফ্লক্সাসিন। এইটা আমি কেন চুজ করলাম? হয়তো যারা পালমোনোলজিস্ট রয়েছে বা এক্সপার্ট রয়েছে আমার সাথে ডিফার করতে পারে, কিন্তু আমার লজিক হচ্ছে এই যে লেভোফ্লক্সাসিন, এটার দাম কিন্তু একেবারেই কম। সাধারণত এই যে রেসপিরেটরি ইনফেকশন গুলো হয় এগুলোতে মোস্ট অফ দ্য কেসে অ্যান্টিবায়োটিক লাগে না। কিন্তু আমাদের সোশ্যাল টাবুর কারণে বলেন বা সোশ্যাল আমাদের মানুষের থিঙ্কিং এর কারণে বলেন, আপনাকে সিম্পল একটা অ্যান্টিবায়োটিক আপনাকে দিতেই হবে। তো এই কারণে একটা লেভোফ্লক্সাসিন এটার দাম হচ্ছে 14 টাকা। আপনি যদি এখানে এজিথ্রোমাইসিন একটা দেন, একটা এজিথ্রোমাইসিনের দাম কিন্তু হচ্ছে 35 টাকা। আপনি যদি একটা সেফিক্সিম দেন, সেফিক্সিমের দৈনিক প্রায় 60 থেকে 70 টাকা। একটা সেফ্রোক্সিম দিলে দৈনিক প্রায় 100 টাকা। কিন্তু এখানে মাত্র 14 টাকা দাম একটা লেভোফ্লক্সাসিন একটা অ্যান্টিবায়োটিক। আর অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমি দেখেন এখানে আমি কি লেখার চেষ্টা করেছি, এক্সোলেভ লেভোফ্লক্সাসিন। এটা হচ্ছে মোস্ট প্রবলি একটা নোভার্টিসের ড্রাগস। অনেক রোগীরা কিন্তু এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট খুব পছন্দ করে। যেমন এক রোগী আমার কাছে এসে বলে যে একজন প্রফেসরের নাম বললো, ওই স্যারের কাছে আমাকে পাঠিয়েছে আমাদের এক পল্লী চিকিৎসক। কেন পাঠিয়েছে? বলে যে ওই স্যার নাকি সবসময় বিদেশি কোম্পানির ওষুধ। মানে আপনি কোন কোম্পানির ওষুধ লেখেন, একটা ভালো কোম্পানির ওষুধ লেখেন কিনা, কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট লেখেন কিনা, এইগুলোর উপরে কিন্তু আপনার প্রেসক্রিপশনের কোয়ালিটি, প্রেসক্রিপশনের ভ্যালু ডিপেন্ড করে। নেক্সট যে ওষুধটা লিখেছে এটা হেলথ কেয়ার একটা প্রোডাক্ট, ট্যাবলেট টার্নিল। আমি আগে বলেছিলাম যে অ্যানালজেসিস হিসাবে আমি ন্যাপ্রোক্সেন, ডেসিক্লোফেনাক, ইন্ডোমিথাসিন এইগুলো আমি খুব চুজ করি। এখানে আমি চুজ করলাম ডেসিক্লোফেনাক 100 মিলিগ্রাম একটা করে দিনে দুবার 7 দিন, সাথে একটা অ্যান্টি আলসার একটা রেবিপ্রান। সো হোপফুলি এটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে আপনাদের কাছে আমি দুইটা প্রেসক্রিপশন শেয়ার করলাম এখন পর্যন্ত। একটা হচ্ছে মাস্কুলোস্কেলেটাল চেস্ট পেইন, একটা হচ্ছে ফ্লোরেটিক চেস্ট পেইন। ওকে, এভাবে ক্লাস নিয়ে আসলে মুশকিল। আপনারা যে বুঝছেন কিনা, কোনো রেসপন্স পাচ্ছি না। আর ফেস না দেখে তো আসলে কথা বলা কষ্টকর, তাই না? আমি আরেকটা প্রেসক্রিপশন আপনাদের সাথে share করছি। আমি কি বলেছিলাম, চেস্ট পেইন হচ্ছে আমরা দিদি কি কি চিন্তা করবো? মাস্কুলোস্কেলেটাল চেস্ট পেইন, একটা প্লোরেটিক চেস্ট পেইন হতে পারে, একটা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হতে পারে, তাই না? আচ্ছা, এখন একটা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হলে এই পেশেন্ট গুলো সাধারণত আপনার কাছে কি কি নিয়ে প্রেজেন্ট করে? পেশেন্ট চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করে, হার্ট বার্ন নিয়ে প্রেজেন্ট করে, বাট নো লোকালাইজ স্ট্যান্ডার্ডস। রোগীর এসে কি বলে, একটা কিন্তু একদম বুকের মাঝখান দিয়ে একটা আঙ্গুল দিয়ে এবং হচ্ছে রোগীর বুক জ্বালা পোড়া করে বলে প্রচন্ড। উল্টা ঢেকুর রিগার্জিটেশনকে আমাদের দেশের ভাষায় মানুষজন বলে যে উল্টা ঢেকুর। বাট আপনি কোনো লোকালাইজ স্ট্যান্ডার্ডস পাচ্ছেন না। পেশেন্টের কোনো ফিভার নাই, কাফ নাই, পেশেন্টের কোনো চেস্ট ফিভার নাই, কাফ নাই, কোনো স্পুটাম নাই, কোনো শর্টনেস অফ ব্রেথ নাই। ওকে, তাহলে আমরা কি চিন্তা করলাম যে এটা হতে পারে কি একটা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আমি আপনাদের কাছে ব্যাপারগুলা একেবারেই সহজ করে প্রেজেন্ট করে চেষ্টা করছি। অনেকে হয়তো ভাবছেন এগুলো তো সবই জানি, এত সহজ ব্যাপার এগুলো বলার কি আছে? হ্যাঁ, আমরা সবই জানি, এই জানা ব্যাপারগুলো আবার রিকেপ করা সেটাই দরকার। আচ্ছা, তাহলে এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যখন আমি চিন্তা করবো তখন আমি এখানে কি কি দিতে পারি? আমি এখানে দেখেন আমি যেটা চুজ করেছি এখানে একটা ইসোইমপ্রাজল, একটা ডমপেরিডন এবং একটা এন্টি আলসার। ওকে, হ্যাঁ, মাঝে মাঝে এরকম কমেন্ট করবেন, কমেন্ট করলে তো আমরা উৎসাহ পাই এই আর কি। যেমন সাদিয়া কাশেম সাপ আপনি লিখেছেন যে খুব ভালো কাজ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ক্যাপসুল এক্সিয়াম, এক্সিয়াম দেখুন এখানেও আমি এই ড্রাগস গুলো নিয়ে কথা বলতে চাই। আমি তো ধরেন একটা, সাপোজ আমি নাম বলার জন্য দুঃখিত, যেমন একটা ম্যাক্সপ্রো লিখতে পারতাম, একটা ইসোনিক্স লিখতে পারতাম, কিন্তু আমি লিখেছি কি ধরেন এক্সিয়াম। কেন? কারণ এটা একটা রোগসার একটা প্রোডাক্ট। আপনার প্রেসক্রিপশন ভ্যালু কিন্তু এগুলো অনেক বাড়িয়ে, এটা একটা আনঅফিসিয়াল টক আপনাদেরকে বলছি। তো ইসোমেপ্রাজল একটা করে দিনে 2 বার, খাওয়ার আগে দিলাম 2 মাস। একটা ডমপেরিডন দিলাম একটা করে খাওয়ার আগে 1 মাস। ট্যাবলেট অ্যান্টাসিড একটা করে দিনে 2 বার, খাওয়ার পর চুষে খাবেন। এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, যেমন গ্যাস্ট্রোএন্টারোলজিস্টটা বলে যে অ্যান্টাসিড যদি আমি কোনো পেপটিক আলসার ডিজিজের জন্য দিতে চাই তাহলে আমি অ্যান্টাসিড দিব খাওয়ার আগে। ওকে, আচ্ছা, সমস্যা নেই, আপনি খাওয়ার আগেও দিতে পারেন, খাওয়ার পরেও দিতে পারেন, 15 দিতে পারেন। তাহলে হোপফুলি দিস পেশেন্ট উইল বি ফাইন, এন্ড সে আপনার কাছে আবার ফলো আপে আসবে।
ফলো আপে আসলে আপনি আবার ফার্দার একটা ফলো আপের আরেকটা ভিজিট পাবেন, তাই না? সকল পেশেন্টকে আপনারা বলবেন 15 দিন বা 1 মাস পরে ফলো আপে আসার। দুইটা সুবিধা। 1 নম্বর সুবিধা হচ্ছে 15 দিন পরে যখন আসলো তখন আমরা আবার ফার্দার আরেকটা ফলো আপ ভিজিট পেলাম, এটা একটা সুবিধা। আরেকটা সুবিধা হচ্ছে আপনি আপনি কি ট্রিটমেন্ট দিচ্ছেন, এতে কি পেশেন্টের ভালো হইলো নাকি খারাপ হইলো, বাঁচলো, মরে গেল, এটা আপনার একটা অ্যাসেস করে সুযোগ থাকবে, তাই না? Okay, fine. তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই না? দেখেন এখানে আরেকটা সিনারিও দিয়ে আর আপনাকে চেষ্টা করেছি, তাই না? আরেকটা সিনারিও দেওয়ার চেষ্টা করেছি যে a 60 years old diabetic man presented with typical symptoms of angina for 2 months. He had an ECG with him which shows the inversion in V1 to V4. Okay, তাই না? তাহলে এখানে আপনারা কি পেলেন? স্ক্রিন কি শেয়ার হচ্ছে এখন? হ্যাঁ, এখনো আসেনি আপনার ছবি। না না, ছবি না, স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা? স্ক্রিন হ্যাঁ, দেখতে স্ক্রিন পাচ্ছি। শেয়ার হচ্ছে, স্ক্রিন শেয়ার হচ্ছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি। a 60 years old diabetic man presented with, আমি বলেছি should I treat him as symptom is very difficult. তাহলে সিম্পটম থেকে কি মনে হচ্ছে, তাই না? কি মনে হচ্ছে বলেন? আমার কাছে তো মনে হচ্ছে এটা একটা অ্যাঞ্জিনা, তাই না? আপনাদের কাছে কি মনে হচ্ছে? অন্য কিছু মনে হওয়ার কথা না, তাই না? সিম্পটমস ভেরি ডিফিকাল্ট। তাহলে আমি কি করব? আমি কি তাকে ট্রিট করব, নাকি আমি তাকে ফার্দার একটা ইভালুয়েশন করে দেখবো আসলে এটা অ্যাঞ্জিনা, নাকি আমি তাকে রেফার করে দেবো একটা কার্ডিওলজিস্ট? যে অ্যাঞ্জিনা ইসকেমিক হার্ট ডিজিজ, এটা তো কঠিন জিনিস, এটা আমি কেন ডিল, আমি এটা ডিল না করে আমি কি এটা রেফার করে দিব? তাহলে কি করতে পারি? আমি বলবো যে আপনারা অবশ্যই এটাকে ট্রিট করবেন। এই যে ট্রিটমেন্ট কি একদম সহজ, কিভাবে ট্রিটমেন্ট করবেন দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের। তাহলে পেশেন্ট কি নিয়ে আসছে আপনার কাছে? টিপিক্যাল চেস্ট পেইন, তাই না? এই চেস্ট পেইনটা কিসের? অ্যাঞ্জাইনা। তাহলে অ্যাঞ্জাইনা ট্রিটমেন্টের জন্য একেবারে সিম্পল কিছু ব্যাপার আছে, সিম্পল। শুধুমাত্র আপনি 3টা হেডিংস এর ড্রাগস এর কথা মনে রাখবেন, তাইলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, আমি তাকে কি ইনভেস্টিগেশনে পাঠাইছিলাম? পাঠাইছি একটা ইসিজি আর একটা হচ্ছে ইকোটোরিয়ান। ইসিজি তে আমি কি দেখলাম? এভিডেন্স অফ এন্টিরিয়র ইসকিমিয়া। এখন আপনি বলতে পারেন এন্টিরিয়র ইসকিমিয়া আমি কিভাবে বুঝবো? আমি দেখাবো আপনাদেরকে, হ্যাঁ। এই ক্লাসের শেষের দিকে কিছু ইসিজি সেশন আছে, সেখানে আপনারা দেখতে পারবেন যে এন্টিরিয়র ইসকিমিয়া আপনারা কিভাবে দেখবেন। আচ্ছা, তারপর একটা ইকো লিখলাম কি 2D এন্ড এম। ইকো যদি 2D এন্ড এম মোড, সেখানে আপনারা কি দেখতে পারেন? সেখানে আপনারা হচ্ছে কোনো রিজিওনাল কোনো ওয়াল মোশন অ্যাবনরমালিটি আছে কিনা, তারপর আপনি দেখতে পারবেন পেশেন্টের ইজেকশন ফ্র্যাকশন। কিন্তু আপনি যদি যেমন পেশেন্টের মাইট্রাল স্টেনোসিস, এওর্টিক স্টেনোসিস, সেগুলো আপনি কিন্তু আপনি কি দেখতে পারবেন? আপনি দেখতে চান যে তার মাইট্রাল রিগার্জিটেশন আছে কিনা, তার এওর্টিক রিগার্জিটেশন আছে কিনা, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না। তার জন্য দরকার আমার কালার ডপলার ইকোগ্রাফি। তাহলে আমি তাকে একটা ইসিজি আর ইকো করার জন্য পাঠিয়েছিলাম। ইসিজি আসলে এন্টিরিয়র ইসকিমিয়া, ইকো ছিল নরমাল। হ্যাঁ, একজন লিখেছেন যে ট্রিট করে রেফার, ভেরি গুড, খুবই একটা চমৎকার। ট্রিট করে রেফার করে দিবে, তাহলে আপনি ট্রিটমেন্টটা কি দিবেন? তাহলে ইসিজি তে যেহেতু এন্টিরিয়র ইসকিমিয়া, সিমটমস টিপিক্যাল, সো আমার ডায়াগনোসিস হচ্ছে ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা, তাই না? তার ব্লাড প্রেশার হচ্ছে 160/90। 160/90 হলে আমি তাকে লেভেল করলাম যে হাইপারটেনশন। আমি এটা নিয়ে পরে কথা বলবো, হাইপারটেনশন নিয়ে আমাদের নেক্সট সেশন আছে। এখন আমি বলেছিলাম যে খুবই সিম্পল ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা ট্রিটমেন্ট। সিম্পল ব্যাপারটা কি দেখেন, এখানে আমি দেখবো এন্টিপ্লাটিলেট, অ্যান্টি ইসকেমিক এন্ড লিপিড লোয়ারিং। তিনটা হেডিং আপনারা আমার সাথে বলেন একবার, হ্যাঁ, নিজে নিজে বলেন। এন্টিপ্লাটিলেট, একটা অ্যান্টি ইসকেমিক এবং লিপিড লোয়ারিং। এন্টিপ্লাটিলেট, এন্টিপ্লাটিলেট যে একটা নাম বলেন তো দেখি, আপনারা নিজে নিজে বলেন, আমি শুনতে পাবো না কিন্তু আপনারা বলেন। এন্টিপ্লাটিলেট হচ্ছে যেমন এসপিরিন এবং ক্লোপিডোগ্রাফ। এখন আপনি যদি একটা এন্টিপ্লাটিলেট দিতে চান, বি ড্রাগ, দিস ইজ এসপিরিন। ডুয়েল এন্টিপ্লাটিলেট দেওয়ার স্পেসিফিক কিছু ইন্ডিকেশন আছে। সেই ইন্ডিকেশন গুলো সাধারণত হসপিটাল সেটিংস, চেম্বার প্র্যাকটিসে আপনারা যদি একটা অ্যান্টিপ্লাটিলেট দেন, আমার অত ডিপে জানার দরকার নাই। আপনি জানেন যে একটা অ্যান্টিপ্লাটিলেট মানে এসপিরিন, একটা ড্রাগ মানে এসপিরিন।
আমি কি দিলাম ট্যাবলেট ইকোস্প্রিন। নেক্সট হচ্ছে আমি কি দিলাম যে ট্যাবলেট অ্যান্টিপ্লাটিলেট। নেক্সট হেডিং আমি কি বলেছি বলেন তো দেখি, অ্যান্টি ইস্কেমিক। তাহলে অ্যান্টি ইস্কেমিক আমি কি দিলাম, অ্যান্টি ইস্কেমিক নাম বলেন আমার সাথে কয়েকটা দেখি। নাইট্রোগ্লিসারিন, একটা হচ্ছে মেটোপ্রোলল। ধরুন এই দুইটাই মনে রাখেন, নাইট্রোগ্লিসারিন, মেটোপ্রোলল, সরি নাইট্রোগ্লিসারিন এবং বিটা ব্লকার। বিটা ব্লকারের মধ্যে প্রেফারেবলি হচ্ছে মেটোপ্রোলল। তাহলে আপনি নাইট্রোগ্লিসারিন, বিটা ব্লকার, রেট লিমিটিং ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ট্রাইমেটাজিডিন, আরো অনেক আছে। এটা আপনি শুধু মনে রেখেন নাইট্রোগ্লিসারিন এবং হচ্ছে মেটোপ্রোলল, এই দুইটাই মনে রাখেন। তাহলে আমি এখানে কি দিলাম দেখেন, জিটিএন, তাই না, গ্লিসারিল ট্রাইনেট, নিডোফার্টিন ট্যাবলেট দিলাম 2.6 মিলিগ্রাম, 110। আচ্ছা, আমরা একটা নাইট্রেট পিরিয়ড ইউজুয়ালি নাইট। তারপর আমি কি বলেছি যে এন্টি ইসকেমিক আরেকটা কি মনে রাখবেন, মেটোপ্রোলল। মেটোপ্রোললের মধ্যে প্রেফারেবলি এক্সআর প্রিপারেশন। তাহলে কি আছে বাজারে, আছে যেমন বিটালক এক্সআর, 50 মিলিগ্রাম, তারপরে রাতে। আচ্ছা, তাহলে আমার দুইটা হেডিং শেষ, এখানে অ্যান্টিপ্লাটিলেট, অ্যান্টি ইসকেমিক। নেক্সট যদি আমি আরেকটা হেডিং চিন্তা করি তাহলে সেটা কি হতে পারে, একটা হচ্ছে লিপিড লোয়ারিং। লিপিড লোয়ারিং এজেন্টের মধ্যে এখন পর্যন্ত গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে অ্যাটোভাস্টেটিন। সো আমরা একটা দেখেন একটা অরবা, ভালো ড্রাগস, দেশের বাইরে একটা ড্রাগস, 0-0 খাওয়ার আগে। আচ্ছা, যখনই আপনি এসপিরিন দিবেন, এসপিরিনের শেষে আপনাকে কি দিতে হবে, সাথে অ্যান্টি আলসার দিতে হবে, তাই না? গুড। তাহলে অ্যান্টি আলসার আপনি কি দিলেন এখানে, প্যান্টোপ্রাজল একটা দিলেন। আচ্ছা, আর পেশেন্টের ব্লাড প্রেশার হচ্ছে 160/90, এবং আপনি রিপিটেড মেজার করেও দেখলেন যে এটা আগে থেকে হাইপারটেনসিভ, তাহলে আপনাকে একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস দিলেন। কি দিলেন এখানে, অ্যামলোডিপিন এন্ড পলভিসার্টান, তাই না? গুড। তাহলে দেখেন খুব সহজ না? তাহলে এই ট্রিটমেন্টটুকু তো আপনি দিতে পারবেন খুব ফুল। আজকের পর থেকে আপনার এই ট্রিটমেন্ট দিতে আর কোনো সমস্যা হবে না। যে একটা অ্যান্টিপ্লাটিলেট দিলাম, অ্যান্টি হিস্টামিন দিলাম, লিপিড লোয়ারিং। আপনি যদি এই খুব সুন্দর একটা ট্রিটমেন্ট দিয়ে আপনি কার্ডিওলজিস্টের কাছে রেফার করেন অথবা মেডিসিন স্পেশালিস্টের কাছে রেফার করেন, তাহলে কি হবে, আপনার ভ্যালু অনেক বেড়ে যাবে না? অবশ্যই বেড়ে। আর সবসময় যে রেফার করতে হবে এরকম না, সবসময় যে রেফার করতে পারবেন এরকম না। অনেক পেশেন্ট আছে যারা বলবে যে আমি বাঁচলেও আপনার হাতে, মরলেও আপনার হাতে, সুতরাং আপনি আমাকে ট্রিটমেন্ট দেন। তখন কি, তখন তো আপনাকে ট্রিটমেন্ট দিতেই হবে না? তাহলে চেস্ট পেইন সম্পর্কে হোপফুলি আপনাদেরকে আমি আসলে সিন্ধুকে বিন্দু করার চেষ্টা করছি, তাই না? তো এই চেস্ট পেইন সম্পর্কে আশা করি আপনাদেরকে একটা কিছুটা ধারণা দিতে পেরেছি। চেস্ট পেইনের পরে আমরা জিপি সিনারিও, নেক্সট খুব আরেকটা কমন আমরা যে প্রবলেম পাই সেটা হচ্ছে, আমার যদি আর একটু ডিপে যাওয়া আপনারা প্রয়োজন মনে করেন যে না আর একটু ডিপে যাওয়ার দরকার, তাহলে আপনারা কমেন্ট করে জানান। আর যদি বলেন যে না এরকম সুপারফিশিয়ালের উপরেই থাকে, এটাই আপনাদের জন্য হেল্পফুল। ওকে, a 40 years old woman presented with palpitation for 6 months. She is taking tablet Indeva 10 milligram once daily for the last 2 months now. What to do? আপনিও হয়তো বলতে পারেন যে ইন্ডেভার সে কোথা থেকে পাবে, তাই না? কিন্তু ইন্ডেভার সে পাবে, সরি আমি একটু ঝামেলা হচ্ছে, কি করছি, একটু সময় নিচ্ছে আমি। A 40 years old woman presented with palpitation for 6 months. She is taking tablet Indeva 10 milligram once daily for the last 2 months now. What to do? আপনি তো বলতে পারেন সেই ইন্ডেভার কোথা থেকে পাবে। বাংলাদেশের গ্রামে গঞ্জে এখন সবাই জানে, ইভেন ফার্মেসি ওনারা জানেন যে পালপিটেশনের ওষুধ হচ্ছে ইন্ডেভার, তাই না? আপনি কি কি চিন্তা করবেন, আপনি যে যে চিন্তাগুলো পালপিটেশন আসলে চিন্তা করতেই হবে সেই ব্যাপারগুলো হচ্ছে, 1 নম্বরে আপনি চিন্তা করতে এনিমিয়া। এনিমিয়ার পেশেন্ট কিন্তু অনেক পালপিটেশন নিয়ে প্রেজেন্ট করে। অ্যাংজাইটি, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন। গ্রামের মহিলাদের যে কত টেনশন, কত বিষণ্ণতা, কত চিন্তা আপনি কল্পনা করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে এটা কি হতে পারে, ড্রাগস, যেমন অনেক পেশেন্টরা সালবিউটামল খায়, থিওফাইলিন খায়, এগুলা থেকে তার পালপিটেশন হতে পারে। অথবা একটা রেয়ার পসিবিলিটি হচ্ছে একটা থাইরোটক্সিকোসিস।
এটা থাইরোটক্সিক হতে পারে, তাই না? আর রেয়ারলি হচ্ছে আমরা এটা হার্ট ফেলিউর হতে পারে, তাই না? তারপর হচ্ছে এটা পারক্সিসমাল এসপিডি হতে পারে, এট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। আমরা অত জটিল জটিল চিন্তায় যাব না, ঠিক আছে? তাহলে সিম্পল ব্যাপারটা কি হচ্ছে? সিম্পল ব্যাপারটা হচ্ছে আমরা এই কমন উপরে যে কথা বলেছি, একটা এনিমিয়া হতে পারে, একটা অ্যাংজাইটি হতে পারে, ড্রাগস হতে পারে, থাইরোটক্সিক হতে পারে। দিস ইজ কমন। আমরা এই চিন্তাগুলোই মাথায় রাখবো, ওকে? তাহলে দেখেন, তাহলে আমি ফোকাসড হিস্ট্রি কি নিব? যেমন যদি আমি এনিমিয়া চিন্তা করি, তাহলে ফোকাস হিস্ট্রি নিব। একদম মোস্ট কমন মেনস্ট্রুয়াল লস কিনা, লেস ডায়েটারি ইনটেক কিনা, রিসেন্ট কোনো প্রেগন্যান্সি আছে কিনা, তার সিমটমস অফ হাইপোথাইরয়েডিজম। আপনি বললেন যে একবার বলেন থাইরোটক্সিকোসিস, আবার বলছেন এখানে হাইপোথাইরয়েডিজম, এটা কিভাবে কি হয়? এটা যেটা হয়, আমরা যেটা পাই যে হাইপোথাইরয়েডিজম থেকে প্রচুর মেনোরেজিয়া, মেনোরেজিয়া থেকে পেশেন্ট এনিমিয়া, এনিমিয়া থেকে পালপিটেশন, ব্লিডিং হিমোরয়েডস, অনেক পেশেন্ট হাইট পড়ে যায়। আপনি যদি ওকে কোশ্চেন না করেন, কখনোই ওরা নিজ থেকে বলবে না যে তার ব্লিডিং হিমোরয়েডস অথবা মেনোরেজিয়া এই প্রবলেম কথা হয়েছে, কিন্তু আপনাকে ইলিসিট করতে। আচ্ছা, এখন আপনি ফোকাসড হিস্ট্রি, আমি আগে বলেছিলাম কি যে এখানে আমি আগে রিডি চিন্তা করবো, ডিডি অনুযায়ী আমি তাকে ক্লিক করবো। আপনি বলবেন যে আপনার কি ওজন কমে যাচ্ছে, প্রচন্ড ঘামায়, আপনার কি সবার যখন শীত লাগে আপনার তখন গরম লাগে, গরম কি অনেক বেশি লাগতেছে, অথবা আপনার কি বুক ধরপড় ধরপড় করতেছে, তাহলে এই চিন্তাগুলো, তাহলে যদি এগুলা ইয়েস হয় তাহলে মোস্ট প্রবাবলি দিস ইজ থাইরোটক্সিকোসিস, ওকে? এই যে একটা ফোকাসড হিস্ট্রি, অলওয়েজ ফোকাসড হিস্ট্রি। আপনি, আবারও বলছি, আপনি হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এবং হচ্ছে ট্রিটমেন্ট সব মিলেই আপনি 10 থেকে 15 মিনিটের সময় পাবেন। সুতরাং কথা বলতে বলতে এক্সামিনেশন করা, কথা বলতে বলতে লেখা, এই প্র্যাকটিস গুলো একটু আয়ত্ত করতে হবে। এটা একটা একাডেমিক একটা স্লাইড, ইভালুয়েশন অফ পালপিটেশন। যদি আপনারা আগ্রহী হন তাহলে দিয়ে দিব। এটা সাধারণত জেনারেল প্র্যাকটিসে লাগে। তাহলে ফোকাস এক্সামিনেশন, নেক্সট স্লাইডে গেলাম আমি। ফোকাসড এক্সামিনেশন, ফোকাসড এক্সামিনেশন হচ্ছে দেখেন পেশেন্টের, আমরা এনিমিয়াটা দেখবো, পেশেন্টের পালস দেখবো, ইডেমা দেখবো, আর এভিডেন্স অফ থাইরোটক্সিকোসিস। আপনার থাইরোটক্সিক এভিডেন্স আপনার সবাই জানেন, তাই না? আচ্ছা, যদি এনিমিয়া থাকে তাহলে পেশেন্ট এনিমিক। পালস দিয়ে আপনি কি দেখবেন যে তার কোনো হাই ভলিউম পালস আছে কিনা, কোনো ইরেগুলার পালস আছে কিনা, তাহলে বুঝবেন যে এট্রিয়াল ফিব্রিলেশন, তাই না? তার ইডেমা আছে কিনা, ইডেমা থাকলে হয়তো আপনি চিন্তা করবেন এটা হয়তো একটা হার্ট ফেলিউরের পেশেন্ট, তাই না? আচ্ছা, আর কি হতে পারে? ওকে, ফোকাসড এক্সামিনেশন দেখবেন যে তার ট্রেমর কিনা, হাতগুলা প্রচন্ড ঘামা কিনা, গরম কিনা, ওয়ার্ম সোয়েটি হ্যান্ডস, তার লুকিং অ্যাংশাস কিনা, তার কোনো থাইরয়েড গ্ল্যান্ড কোনো এনলার্জড আছে কিনা। যদি এগুলো থাকে তাহলে আমরা চিন্তা করবো সেটা থাইরোটক্সিকোসিস। তাহলে আমাদের থিঙ্কিং কি ছিল? থিঙ্কিং ছিল ইট মে বি কেস অফ এনিমিয়া, ইট মে বি কেস অফ অ্যাংজাইটি, ইট মে বি কেস অফ থাইরোটক্সিকোসিস, ওকে, অর ইট মে বি কেস অফ নাথিং। প্র্যাকটিস করার সময় অলওয়েজ মাথায় রাখবেন দিস মে বি কেস অফ নাথিং। তাহলে সিম্পল কিছু ইনভেস্টিগেশন, আমরা সিম্পল ইনভেস্টিগেশন গুলো কি কি করতে পারি? তাহলে আমি যেগুলো থিঙ্কিং ছিল এনিমিয়া, এনিমিয়া দেখার জন্য আমি কি করবো? একটা কমপ্লিট ব্লাড কন্টেক্ট করবো, এটা একটা সাইনাস টেকিকার্ডিয়া কিনা, এট্রিয়াল ফিব্রিলেশন কিনা, এসপিডির কোনো এভিডেন্স কিনা, সেটার জন্য আমি একটা ইসিজি করতে পারি। আমি একটা ফ্রম এ রিলায়েবল সেন্টার এফটি করে এবং দিয়েছি। থাইরয়েড ফাংশন টেস্ট তো আপনারা যেখানে সেখানে দিবেন না। থাইরয়েড ফাংশন টেস্ট সব জায়গায় ভালো হয় না। আপনি যেখানেই প্র্যাকটিস করেন, ধরেন একটা ডিস্ট্রিক্ট প্র্যাকটিস করছেন, যে ওই ডিস্ট্রিক্টের সবচেয়ে কোথায় ভালো থাইরয়েডের ইনভেস্টিগেশন হয় সেটা আপনার আগে থেকে জানা থাকবে। সাধারণত মেডিকেল কলেজ হসপিটাল গুলোতে ভালো হয়, বড় বড় ক্লিনিক রয়েছে সেগুলোতে ভালো হয়। আরেকটা হচ্ছে পরমাণু সেন্টার নামে, প্রত্যেকটা মেডিকেল কলেজের পাশে আপনারা জানেন যে পরমাণু সেন্টার নামে কিছু সেন্টার রয়েছে, ওইগুলোতে থাইরয়েড ফাংশন টেস্ট করা ভালো হয়। যদি থাইরোটক্সিকোসিস আমরা কি পাবো? এখানে FT4 পাবো এলিভেটেড এবং PSH পাবো, তাই না? FT4 এলিভেটেড এবং PSH পাবো আনডিটেক্টেবল অথবা। এখন একটা স্যাম্পল প্রেসক্রিপশন, যেটার দিকে আপনাদের সবার আগ্রহ আছে, তাই না? আমি গত 2-3 সেশনে ক্লাস নিয়ে যেটা বলতাম যে আমার অতক্ষণ কথাবার্তার প্রতি যে আগ্রহ, এর চেয়ে অনেক গুণ বেশি আগ্রহ থাকে একটা প্রেসক্রিপশনে। যেমন একটা মিসেস ই, তার বয়স হচ্ছে 40 বছর, সে আমাদের কাছে প্রেজেন্ট করলো হচ্ছে পালপিটেশন ফর 3 মান্থস। অন এক্সামিনেশন আমি দেখলাম যে শি ইজ সিভিয়ারলি অ্যানিমিক এবং ব্লাড প্রেশার হচ্ছে 140/90 মিলিমিটার। তাকে আমি একটা সিবিসি উইথ এসআর করেছিলাম, সেখানে দেখলাম যে হিমোগ্লোবিন অনেক লো, তার
এমসিবি হচ্ছে 74, আরডিডব্লিউসিবি হচ্ছে 15। আচ্ছা, এখানে দেখেন আমি এই দুইটা পয়েন্ট আলাদা করে কেন লিখলাম, আমি আপনাদেরকে একটা খুব চমৎকার একটা ক্লু দিতে চাই। কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে আপনি মোটামুটি বলে ফেলতে পারবেন এটা আয়রন ডেফিসিয়েন্সি। কিরকম? যদি দেখেন হিমোগ্লোবিন লো এবং এমসিবিটা কম, কম মানে ধরেন নর্মাল এমসিবি থাকে, একটু আপনার রিপোর্ট গুলো খেয়াল করে দেখবেন 76 থেকে 96, তাই না? তো 76 থেকে 96 যদি এমসিবি থাকে এবং এর চেয়ে যদি কিছুটা কম লাইক 70, 51, তাহলে বুঝবেন যে দিস ইজ মোস্ট প্রবাবলি আয়রন ডেফিসিয়েন্সি। তখনই আপনারা তাকাবেন যে আরডিডব্লিউসিবি নরমালি থাকে অ্যারাউন্ড 14, যদি এটা এলিভেটেড থাকে তাহলে ডেফিনেটলি দিস ইজ আয়রন ডেফিসিয়েন্সি। তাহলে এই যে দেখেন তিনটা ট্রায়াসটা কি, আমরা ট্রায়াসের কথা সবাই জানি না, তিনটা ট্রায়াস কি, একটা হচ্ছে হিমোগ্লোবিন লো, একটা হচ্ছে এমসিবি লো প্রপোর্শনেটলি লো, আরেকটা হচ্ছে আরডিডব্লিউসিবি হাই। মোস্ট প্রবাবলি দিস ইজ আয়রন ডেফিসিয়েন্সি। তাহলে এখানে আমার আয়রন প্রোফাইল না করলেও হচ্ছে, আপনি কনফার্মেটরির জন্য অবশ্যই আয়রন প্রোফাইল করতে পারবেন, কিন্তু ধরেন যদি এরকম আপনার পেশেন্ট এরকম হয়, তার করার মতো আর্থিক সামর্থ্য নাই, সে আর ফার্দার করতে পারবে না। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে টিপস দিয়ে দিই যে আমরা হসপিটাল সেটিংসে কি করি, যে কিছু ইনিশিয়াল ইনভেস্টিগেশন দেই, এই রিপোর্ট গুলো আসার পরে তারপর আমি ফার্দার ইনভেস্টিগেশন। কিন্তু জেনারেল প্র্যাকটিসে কিন্তু আপনার এইটার কোনো ধরনের কোনো সুযোগ নেই। জেনারেল প্র্যাকটিস আপনাকে কি করতে হবে, আপনি এট এ টাইম চিন্তা করে কিছু ইনভেস্টিগেশন দিয়ে দিতে হবে, যেটার উপর বেস করে আপনি তাকে একটা ট্রিটমেন্ট প্ল্যান বা প্রটোকল সেট করে দিতে পারবেন। রোগী কখনোই যে একবার পরীক্ষা করে নিয়ে আসবে ওইটা দেখে আপনি আবার পরীক্ষা দিবেন, এই সুযোগ কখনোই জেনারেল প্র্যাকটিসে নাই। ওকে, দিস ইজ দ্য ছিল কি সাইনাস থেকে। সো আমার ধারণা হলো দিস ইজ মোস্ট প্রবলি দিস ইজ দ্য কেস অফ আয়রন ডেফিসিয়েন্সি, তাই না? আচ্ছা, তার এই আয়রন ডেফিসিয়েন্সি নেওয়ার কারণ কি দেখেন, এখানে পিএসএস ছিল এলিভেটেড, FT4 লো। পিএসএইচ এলিভেটেড, FT4 লো, তার মানে কি ইন্ডিকেট করছে, FT4 লো মানে হাইপোথাইরয়েডিজম। সো দিস ইজ হোয়াই PSH is elevated. PSH is elevated. তাহলে তার হাইপোথাইরয়েডিজম থেকে ম্যানোরেজিয়া, ম্যানোরেজিয়া থেকে তার আয়রন ডেফিসিয়েন্সি। ওকে, হাইপোথাইরয়েডিজম থেকে ম্যানোরেজিয়া, ম্যানোরেজিয়া থেকে আয়রন ডেফিসিয়েন্সি। এখন পিকচার ক্লিয়ার? আচ্ছা, এখন আমি তাকে ট্রিটমেন্ট কি দিলাম, যে আয়রন ডেফিসিয়েন্সি জন্য আমি তাকে ট্রিটমেন্ট দেব কার্বক্সিমেলটোস। তাকে কি দিব আমি, কার্বক্সিমেলটোস, আমাদের দেশে মাল্টোফার নামে পাওয়া যাচ্ছে। আপনি এটা হিসাব করার একটা হিসাব আছে, কিন্তু ওই হিসাবে আপনি যেতে পারবেন না সবসময়। আপনি একটা অন এন এভারেজ একটা মাল্টোফারা 500 মিলিগ্রাম আইভি স্লো লিস্টেড এখন একটা এবং 7 দিন পরে তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কারেকশন হতে হবে। আপনি প্রশ্ন করতে পারেন যে আমি তাকে কেন ওরাল আয়রন ট্যাবলেট দিলাম। ওরাল দিলাম না, আমি হিসাব নিকাশ করে দেখেছি ওরাল ট্যাবলেট খেতে হবে ধরেন 4 থেকে 6 মাস। তার যে পরিমাণ টাকা খরচ হবে দুইটা মাল্টোফার ইনজেকশন দিতে মোটামুটি একই কম টাকা খরচ। 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যখন ইনজেকশন দিবেন এই ইনজেকশনটার রং হচ্ছে লাল, এবং রোগীরা মনে করে এটা রক্ত বাড়ার একটা ইনজেকশন। পেশেন্ট কমপ্লেন্স খুব কম, রোগীরা খুব খুশি হবে ইনজেকশন। খুব কোয়াকের মতো কথা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আর 3 নাম্বার যেটা কথা হচ্ছে, এই মাল্টোফার ইনজেকশনটা আপনারা অবশ্যই হসপিটাল সেটিংসে দিতে হবে। এটা কিছুটা হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়, এই কারণে যে কোনো হসপিটালের ইমার্জেন্সিতে, উপজেলা হেলথ কমপ্লেক্স বা যে কোনো একটি ক্লিনিক ইমার্জেন্সিতে এটা দেওয়া উচিত। আচ্ছা, আমার আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া কারেক্টেড। এখন এই আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার আন্ডারলাইন কজ কি ছিল? তার আন্ডারলাইন কজ ছিল প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের জন্য ট্রিটমেন্ট দেখেন, একটা ট্রিটমেন্ট প্রটোকল। এটা আপনাদের এন্ডোক্রাইন ক্লাসে আপনাদেরকে ইন ডিটেইলস একটা আউটলুক দেওয়া হবে। তাহলে আপনারা দেখে রাখতে পারেন থাইরক্স 50 মাইক্রোগ্রাম একটা করে দিনে, সকালবেলা 3 সপ্তাহ, 3 সপ্তাহ পরে 2টা করে দিলাম, 50 মাইক্রোগ্রাম করে 3 সপ্তাহ, 3 সপ্তাহ পরে কত করে দিলাম, 100 মাইক্রোগ্রাম। 6 পরে আবার FT4 TSH করবে। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করবেন যে 3 সপ্তাহ পরে তার ডোজ অ্যাডজাস্টমেন্ট, কিন্তু 3 সপ্তাহ পরে কিন্তু টেস্ট নয়, তার টেস্ট হচ্ছে 6 সপ্তাহ পরে। 6 সপ্তাহ পর তার FT4 TSH সিবিসি পরীক্ষা করবে। কারণ আমি যে তাকে আয়রন দিলাম তার হিমোগ্লোবিন বাড়তেও তো অ্যাটলিস্ট 1 মাস সময় লাগবে, তাই না? তার যে আমি তাকে যে থাইরয়েড রিপ্লেসমেন্ট দিলাম, তার থাইরয়েড এক্সিস আবার রিকভার করতে কমপক্ষে 6 সপ্তাহ সময় লাগে। সুতরাং 6 সপ্তাহ আগে তার FT4 TSH করে আপনার কোনো লাভ নেই। হোপফুলি এটা আপনাদের কাছে ক্লিয়ার। থ্যাংক ইউ। শুধুমাত্র একজনই আমাকে কমেন্ট করে করে হেল্প করছে, কাশফিয়া ফাইরুজ, আপনাকে অনেক ধন্যবাদ।
এখানে আপনার জিপি প্র্যাকটিসে আরো কিছু পেশেন্ট পাবেন যে অজ্ঞান হয়ে পড়ে যাওয়া। একটা হচ্ছে ফল, আর একটা হচ্ছে আহ, কিছু টার্মিনোলজি আপনাদেরকে একটু জানা থাকতে হবে, জানা উচিত। একটা হচ্ছে ফল, একটা হচ্ছে সিনকপ। রুগী পড়ে যায় বারবার। নেক্সট কোশ্চেন হবে, পড়ে কি জ্ঞান হারায় নাকি জ্ঞান হারায় না, মানে উইথ লস অফ কনসাসনেস, উইদাউট লস অফ কনসাসনেস। আপনারা এই স্লাইডটার একটা ছবি তুলে রাখতে পারেন। ছবি তুলে এই স্লাইডটাকে আপনারা বাসায় বসে বসে 1 ঘন্টা অ্যানালাইসিস করবেন। ওকে, আপনারা 1 ঘন্টা অ্যানালাইসিস করবেন এই স্লাইডটাকে। এবং এই এটা ডেভিডসনেও আছে, ডেভিডসনে একটা বিশাল বড় ফ্লো চার্ট আছে ফল সিনকপ ইভালুয়েশন। ঠিক আছে, আশিকুর রহমান, তুমি কেমন আছো? তুমি সবসময় আমার ক্লাস করো, সবসময় আমার ক্লাসে ভালো ভালো comment করো, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ আশিক। আচ্ছা, 50 years old male with recurrent fall with loss of consciousness and without loss of consciousness। দেখেন, এখন সিনকপ আমরা কখন বলবো, যেহেতু আমাদের কার্ডিওলজির সাথে রিলেটেড হচ্ছে সিনকপ। সিনকপ মিন্স উইথ লস অফ কনসিয়াসনেস, ফল উইথ লস অফ কনসিয়াসনেস এন্ড রেপিড রিকভার। তাহলে আমি 3টা শব্দ বললাম, ফল, লস অফ কনসিয়াসনেস এন্ড রেপিড রিকভারি উইথিন মিনিটস। দিস ইজ একটা রোগী ফল হইলো, তার সে আনকনসিয়াস হয়ে গেল। আনকনসিয়াস হয়ে যাওয়ার পরে সে অনেক সময় ধরে আনকনসিয়াস। দিস ইজ নট সিনকপ। ওকে, সিনকপ মানে হচ্ছে রেপিড রিকভারি, রেপিড রিকভারি। ওকে, আচ্ছা, তখন এই যে এই সিনকপ, সিনকপটার কারণ কি হতে পারে? আমি বলছিলাম কি ফল, লস অফ কনসিয়াসনেস, রেপিড রিকভারি, দিস ইজ সিনকপ। কার্ডিয়াক, সাধারণত মোস্টলি কজ হচ্ছে কার্ডিয়াক। কার্ডিয়াক তার কি কি কারণে হতে পারে? তার যে কোনো এরিথমিয়া। আপনি এই স্লাইডগুলোর ছবি তুলে, ছবি তুলে এগুলোর অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, এগুলো যতটা না আমি বলার, তার চেয়ে বেশি হচ্ছে আপনি নিজে নিজে অ্যানালাইসিস করে বুঝান। বুলেট পয়েন্ট অফ সিনকপ আমি বললাম, দেখেন, সাডেন ফল, এক্সট্রিম ডেথ লাইক ফেলো, রেপিড রিকভারি ইউজুয়ালি উইথিন। তাইলে বুঝে নেবেন সিনকপ। কেউ যদি এরকম হিস্ট্রি দেয়, কোনো ধরনের কোনো কনফিউশন ছাড়া আপনি আপনার ব্যাডে লিখে রাখতে পারেন হিস্ট্রি অফ সিনকপ। ওকে, গুড। তাহলে সিম্পল সেটস অফ ইনভেস্টিগেশন ফর সিনকপ। তাহলে যদি একটা পেশেন্ট এরকম সিনকপের হিস্ট্রি নিয়ে আপনার কাছে আসে, তাহলে আপনি তাকে কি কি ইনভেস্টিগেশন দিবেন? একটা ইসিজি, একটা ইকো টুরিয়ান এমমোড, যখন অ্যাটাক হলো তখন ব্লাড সুগার ডিউরিং অ্যাটাক, আর একটা হলটার মনিটরিং। এটা আমার প্ল্যানে থাকবে, এটা আপনি প্রেসক্রাইব না করলেও পারেন। এটা আপনি কিছু কিছু ইনভেস্টিগেশন স্পেশালিস্টদের জন্য রেখে দেন না। সবে যদি আমরা জিপি সেটিংসে দিয়ে দেই, তাহলে স্পেশালিস্টরা কি দিবে? আচ্ছা, এখানে দেখেন আমি বারবার বলছি যে ইকো টুরিয়ান এমমোড এন্ড ইকো কালার ডপলার, যেটা পার্থক্য আপনাকে জানা থাকবে। টুরিয়ান এমমোডে আপনি কি দেখতে পারবেন? টুরিয়ান এমমোডে আপনি দেখতে পারবেন তার ধরেন কোন রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনরমালিটি লাইক ইন্টেরিয়রাল হাইপোগেনেসিয়া, ইন্টেরিয়রাল হাইপোগেনেসিয়া, ল্যাটারাল ওয়াল হাইপোগেনেসিয়া অথবা এগানেসিয়া। তার ইজেকশন ফ্র্যাকশন কত পার্সেন্ট, তার কোনো মাইটাল স্টেনোসিস, অ্যাওর্টিক স্টেনোসিস, এগুলো দেখতে পারবেন। কিন্তু কোনো রিগার্জিটেশন কিছু দেখার জন্য অবশ্যই আপনাকে কালার ডপলার দিতে পারবো। কালার ডপলারে আপনি এগুলো দেখতে পারবেন, প্লাস কোনো রিগার্জিটেশন দেখতে পারবেন। তাহলে কোশ্চেন হচ্ছে, তাহলে আমি কেন কালার ডপলার দিবেন না? হ্যাঁ দিবেন, কারণ হচ্ছে এটা টুডি ইকো করতে খরচ লাগে ধরেন 1000 টাকা, একটা কালার ডপলার করতে খরচ লাগে প্রায় 2500 থেকে 3000। সুতরাং পার্থক্য আছে, তাই না? সুতরাং একটা জিএটাতে আমি বারবার বলি যে মিনিমাম সেট অফ ইনভেস্টিগেশন, মিনিমাম সেট অফ ইনভেস্টিগেশন আপনাকে ডায়াগনোসিস দিতে হবে। তাহলে ইসিজিতে আমি কি পাইতে পারি? ইসিজিতে তার কমপ্লিট হার্ট ব্লক পেতে পারি, তার 6 সাইনাস সিনড্রোম পেতে পারি, তার ইসকেমিক হার্ট ডিজিজের কোনো এভিডেন্স পেতে পারি, তার যখন টুডি ইকোতে আমি তার অ্যাওর্টিক স্টেনোসিস, তার সিভিয়ার লেফট ভেন্ট্রিকুলার সিস্টেমিক ডিসফাংশন, মানে কোনো না কোনো একটা কিছু এভিডেন্স আপনি পেয়ে যাবেন। যদি না পান তাহলে রেফার করে দিবেন, খুবই সহজ। তাহলে সিনকপ, সিনকপের জন্য আমি কিন্তু দেখেন, আমি কিন্তু কোনো ম্যানেজমেন্ট লিখি নাই। সিনকপের ম্যানেজমেন্ট তো অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাকর্ডিং টু আন্ডারলাইং এটিওলজি, তার কমপ্লিট হার্ট ব্লক হলে পেসমেকার, তার 6 সাইনাস সিনড্রোম হলে পেসমেকার, তার যদি কোনো অ্যাওর্টিক স্টেনোসিস থাকে তাহলে অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট। সুতরাং আপনার কাজ হচ্ছে শুধু ডায়াগনোসিস করা এন্ড সংশ্লিষ্ট ফেসিলিটিতে সেটা রেফার করে। ওকে, হার্ট। তাহলে আমরা এই পর্যন্ত কি কি জিনিস নিয়ে ডিসকাশন করলাম? একটা হচ্ছে চেস্ট পেইন, একটা হচ্ছে পালপিটেশন, একটা হচ্ছে সিনকপ, নেক্সট হচ্ছে একটা হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর আপনি কখন সাসপেক্ট করবেন, এটা একটু ডিফিকাল্ট।
কারণ হার্ট ফেলিওর সাথে মিমিক করে আপনার অ্যাজমা, হার্ট ফেলিওর সাথে মিমিক করে আপনার সিওপিডি। হার্ট ফেলিওর রোগী বলবে শ্বাসকষ্ট, অ্যাজমা রোগী বলে শ্বাসকষ্ট, সিওপিডি রোগী বলবে শ্বাসকষ্ট। আবার ওই যে এইচসিআর কনভার্সন ডিসঅর্ডার রোগীর বেশি বলে শ্বাসকষ্ট। সুতরাং আপনার জন্য একটু ডিফিকাল্ট তার অ্যাপ্রোচ। প্র্যাকটিক্যালি দেখেন আমরা কি করবো, ক্লিনিক্যাল ফিচার্স অফ লেফট হার্ট ফেলিওর। হার্ট ফেলিওরে যদি আমরা করি ক্লিনিক্যাল ফিচার্স অফ লেফট হার্ট ফেলিওর আর ক্লিনিক্যাল ফিচার্স অফ রাইট হার্ট ফেলিওর। রাইট হার্ট ফেলিওর তো বডি সোয়েলিং আছে, আপনারা সবাই জানেন, একদম মুখস্থ। যারা এমবিবিএস পাস করেছে সবাই জানে বাইলেটারাল ল্যাগ্রামা, অ্যাসাইটিস, টেন্ডার হেপাটোমেগালি, দিস ইজ ফিচার্স অফ রাইট হার্ট। রাইট হার্ট ফেলিওরে কিন্তু শ্বাসকষ্ট হবে, হওয়ার কথা না। লেফট হার্ট ফেলিওরে কি হয়, পেশেন্টকে আপনি কি জিজ্ঞেস করবেন যে আপনার হার্টের কোনো সমস্যা আছে কিনা, হার্টের কোনো ওষুধ খান কিনা আগে, এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ হয় কিনা, অর্থোপনিয়া। দিস ইজ দ্য হলমার্ক সিমটমস অফ লেফট হার্ট ফেলিওর। শুইলে শ্বাসকষ্ট হয় এবং বসে থাকলে ভালো। রোগীদের ভাষায় আমরা বলি যে রোগীরা বলে যে রাতের বেলায় যখন ঘুমাই থাকে তখন ঘুমের মধ্যে হঠাৎ করে ওদের দম বন্ধ হয়ে যায়। দম বন্ধ হয়ে গেলে ওরা উঠে কি করে বসে যায়, মশারি টশারি খুলে যায়, ফ্যান ছেড়ে দেয়, অনেকে বলে যে দরজা জানালা করে দেয়, একটু হাঁটাহাঁটি করলে তখন আবার ভালো হয়। এটাকে বলে কি পিএনডি। পিএনডি মানে কি, paroxysmal nocturnal dyspnea। কেউ যদি এই ধরনের হিস্ট্রি দেয় তাহলে চোখ বন্ধ করে আপনারা বলে ফেলতে পারেন দিস ইজ দ্য ফিচার্স অফ লেফট হার্ট ফেলিওর। এই চলে গেল তার হিস্ট্রি। আপনি কি সার্চ করবেন, ফোকাল হিস্ট্রি, ফোকাল এক্সামিনেশন কি করবেন, তার ব্যাক অফ দ্য চেস্টে দেখবেন যে তার বাইভেজাল ক্রেপিটেশন আছে কি নাই, আর অ্যাপেক্স পিটটা শিফটেড আছে কি নাই। এটা পালপেশন করে প্রিকোডিয়াম যে অ্যাপেক্স পিটটা শিফটেড হচ্ছে কি হয় না। হ্যাঁ, এটা একটু ডিফিকাল্ট অ্যাপেক্স পিট শিফটিংটা বোঝা, কিন্তু আপনি বাইভেজাল ক্রেপিটেশন সেটা তো অবশ্যই বুঝতে পারবেন। আচ্ছা, তবে বাইভেজাল ক্রেপস পেলেই যে এটা হার্ট ফেলিওর, লেফট হার্ট ফেলিওর, দিস ইজ নট কমপ্লিট। ডোন্ট ফরগেট দ্যাট বাইভেজাল ক্রেপিটেশন সেটা হতে পারে আপনার টিপিএল দিতে হতে পারে, এটা ব্রঙ্কিটিস হতে পারে, বাইলেটারাল নিউমোনিয়া। তবে একটা পেশেন্ট যদি অর্থোপনিয়া এবং পিএনডি নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করে, পিএনডি টিপিক্যাল একটা হিস্ট্রি দেয়, অর্থোপনিয়া টিপিক্যাল একটা হিস্ট্রি দেয়, তার প্রিভিয়াস হিস্ট্রি অফ একটা ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, সাথে আপনি পেলেন যে তার বাইভেজাল ক্রেপিটেশন, সো আপনি বলেই দিতে পারেন দিস ইজ এ কেস অফ লেফট সাইডেড হার্ট ফেলিওর। মানে আশা করি এই স্লাইডটা আপনাদের ক্লিয়ার। নেক্সট স্লাইডে আপনি চিন্তা করলেন যে তার হার্ট, তাহলে আমি অলওয়েজ বলছি যে দেখেন আমি উপরে হেডিং কি দিয়েছি, সিম্পল সেটস অফ ইনভেস্টিগেশন। আপনি বাংলাদেশের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আপনি কখনো ইন ডিটেইলস ইভালুয়েশন ইনভেস্টিগেশন আপনার চেম্বার প্র্যাকটিসে যাওয়ার সুযোগ একেবারেই কম। তাহলে আপনি সিম্পল ইনভেস্টিগেশন কি দিবেন, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট। কমপ্লিট ব্লাড খুবই গুরুত্বপূর্ণ, কারণ এনিমিয়া থেকেও হার্ট ফেলিওর হতে পারে। এনিমিয়ার পেশেন্ট কিন্তু অর্থোপনিয়া প্রেজেন্ট করতে পারে। সাউন্ড ক্লিয়ার না বলছেন, এখন কি সাউন্ড ক্লিয়ার? সাউন্ড যদি ক্লিয়ার না হয় তাহলে জানাবেন। আমার সাথে কি মিস্টার ফরিদ আপনি আছেন? জিপি সেন্টার, ওকে। সিবিসি তে আপনি এনিমিয়া পেতে পারেন একটা সেরাম ক্রিয়েটিনিন। সেরাম ক্রিয়েটিনিন কেন? কারণ হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন, এটা বলছি আমি কারণ সেরাম ক্রিয়েটিনিন হলে ফ্লুইড ওভারলোড হয়। ফ্লুইড ওভারলোড হলে এই পেশেন্ট গুলো অনেক সময় লেফট সাইডেড হার্ট ফেলিওর ফিচার নিয়ে প্রেজেন্ট। আপনি একটা ইসিজি করবেন, ইসিজি অনেক কিছু পেতে পারেন, আপনি টেইন ভার্সন, তার এলভিএস যদি স্টেন, মানে ইসকেমিক হার্ট ডিজিজের যে কোনো এভিডেন্স আপনি পেতে পারেন। একটা চেস্ট এক্সরে আপনি করবেন, চেস্ট এক্সরেতে যদি দেখেন যে তার হার্ট বড় হয়ে গেছে, তার কার্ডিওমেগালি, তার হাইলার কনজেশন, কিংবা হচ্ছে তার প্লেথরিক লাং ফেল, এগুলা সাধারণত এখন ডিজিটাল অনলাইন রিপোর্টের ব্যবস্থা আছে, ওইগুলাতে কমেন্ট করে দিব আপনাকে। হ্যাঁ, তারপরে যদি আপনার কনফিউশন থাকে অ্যান্টি প্রোবিএনপি সিগনিফিকেন্ট মোর দ্যান 1000, এখন বলে যে 600, অ্যান্টি প্রোবিএনপি যদি কারো সিগনিফিকেন্ট এলিভেটেড থাকে তাহলে দিস ইজ নাথিং বাট হার্ট, লেফট সাইডেড হার্ট ফেলিওর। তাহলে আপনাদের ডায়াগনোসিসে কোনো কনফিউশন, আমি যদি আবার সামারি করি ব্যাপারটা, একটা পেশেন্টের হিস্ট্রি অফ ইসকেমিক হার্ট ডিজিজ, পেশেন্ট হিস্ট্রি দিচ্ছে এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ, হিস্ট্রি দিচ্ছে তার অর্থোপনিয়া, তার পিএনডি, এবং তার আপনি অন এক্সামিনেশনে পেলেন তার বাইভেজাল ক্রেপিটেশন অথবা শিফটেড এপেক্স, আপনি তার ইসিজিতে কিছু ইসকেমিয়ার এভিডেন্স পেলেন, চেস্ট এক্সরেতে কিছু এভিডেন্স পেলেন, আর ইকোকার্ডিওগ্রাফি, ইকোতে আপনি দেখলেন যে বললো যে ধরেন তার ইন্টেরিয়র ওয়াল হাইপোগেনেসিয়া উইথ লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন 36%,
তো নর্মালি ইজেকশন ফ্র্যাকশন কত পার্সেন্ট থাকে জানেন আপনারা? নর্মালি লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন থাকে 60% উপরে, হ্যাঁ। 40% এর নিচে নেমে গেলে এটাকে আমরা বলি রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন। কারণ যদি ইজেকশন ফ্র্যাকশন রিডিউস হয় তাহলে ডেফিনেটলি তার লেফট হার্ট ফেলিউরের ফিচার হবে। সুতরাং আপনার ডায়াগনোসিস কনফার্ম করলে হার্ট ফেলিউর। এখন ডায়াগনোসিস করে আপনি কি করবেন? আপনাকে তো ট্রিটমেন্ট দিতে হবে, তাই না? কি ট্রিটমেন্ট? আপনাদের বহুল আকাঙ্ক্ষিত প্রেসক্রিপশনে আসছে। দেখেন মিস্টার সি পেশেন্ট আমার কাছে প্রেজেন্ট করলো কি নিয়ে? এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ। এক্সারশনাল শর্টনেস অফ ব্রেথ ফর 2 months, তাই না? তার বাইপেডাল সোয়েলিং ফর 1 month। ভেরি গুড, 60%, হ্যাঁ। বাইপেডাল সোয়েলিং ফর 1 month, অর্থোপনিয়া এবং পারোক্সিমাল নকটার্নাল ডিসনিয়া। আমি হিস্ট্রি নিয়ে তার দেখলাম যে তার টিপিক্যাল পারোক্সিমাল নকটার্নাল ডিসনিয়া হিস্ট্রি আছে। তার আগে থেকেই তার ডায়াবেটিস আছে, তার হাইপারটেনশন আছে, তার ইসকেমিক হার্ট ডিজিজ। এক্সামিনেশন করে দেখলাম মাইল্ডলি এনিমিক, তার ইডেমা প্রেজেন্ট, জেবিপি রেস এবং হচ্ছে তার বাইপেডাল ফিব্রিলেশন প্রেজেন্ট। সো ডেফিনেটলি দিস ইজ এ কেস অফ হার্ট ফেলিউর। আমি তাকে ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখলাম, আমি আগে কি বলেছিলাম একটা কমপ্লিট ব্লাড কাউন্ট দিব, তাই না? কমপ্লিট ব্লাড কাউন্ট নরমাল, তার ইসিজি নরমাল। ইসিজি নরমাল মানে কিন্তু হার্ট ফেলিউর এক্সক্লুড না, ইসিজি নরমাল থাকতে পারে। ইসিজি এনজিওতে ইসকেমিক হার্ট ডিজিজ নরমাল থাকতে পারে, হার্ট ফেলিউর নরমাল থাকতে পারে, এটা কোনো প্রবলেম না, হ্যাঁ। চেস্ট এক্সরে পোস্টেরিয়র রিভিউ আপনি দেখে বুঝলেন না, আপনি বললেন যে না আমি এটা খুব একটা ভালো বুঝতেছি না, এটাতে কি আছে। ইকো করতে দিছিলেন একটা, ইকোতে রেজাল্ট আসলো যে তার ইন্টারসেপ্টাল হাইপোকানেশিয়া উইথ লেফট ভেন্ট্রিকুলার ইজেকশন ফ্র্যাকশন অ্যারাউন্ড 45%, সেরাম ক্রিয়েটিনিন হলো নরমাল। তাহলে আমি কি দেখলাম? তার ইকোতে রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনরমালিটি প্লাস এলভি সিস্টোলিক ডিসফাংশন, তাই না? সো ডায়াগনোসিস হলো আমার হার্ট ফেলিউর। আচ্ছা, এখন হার্ট ফেলিউরের যে ড্রাগস, তার হার্ট ফেলিউরের আন্ডারলাইন কজ কি? মোস্ট প্রবাবলি ইসকেমিক হার্ট ডিজিজ। তাহলে ইসকেমিক হার্ট ডিজিজের জন্য আপনাদের মনে আছে কিনা যে আমি আগের যে প্রেসক্রিপশন এটার সাথে এটা একটু কোরিলেট করতে হবে, একটু মনোযোগ দিয়ে এটা শুনবেন। যে ইসকেমিক হার্ট ডিজিজের জন্য একেবারে সিম্পলিফাইড একটা অ্যাপ্রোচ আমি আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে অ্যান্টিপ্লাটিলেট। হ্যাঁ, নিজে নিজে বলেন, আমি শুনবো না, সমস্যা নেই, বলেন অ্যান্টিপ্লাটিলেট, অ্যান্টি ইসকেমিক এন্ড লিপিড লোয়ারিং। অ্যান্টিপ্লাটিলেটের মধ্যে আমি কি বলেছিলাম? যদি একটা সিঙ্গেল অ্যান্টিপ্লাটিলেট আপনি দেন, দেন দিস ইজ এসপিরিন। একটা সিঙ্গেল যদি অ্যান্টিপ্লাটিলেট দেন, দিস ইজ এসপিরিন। দিলাম আমি এসপিরিন। অ্যান্টি ইসকেমিক, অ্যান্টি ইসকেমিক এখানে দেখেন কি আছে আমার, নাইট্রোগ্লিসারিন, তাই না? এই যে দেখেন নিরুকা 2.611। আর আমি কি বলেছিলাম? বিটা ব্লকার। তাইলে আমি বিটা ব্লকার অ্যান্টি ইসকেমিক একটা চুজ করবো, এমন একটা বিটা ব্লকার যেটার হার্ট ফেলিউর ওভার কাজ। সুতরাং সেটা কি? সেটা হচ্ছে কার্বিডালল। আমি এখানে কার্বিডালল চুজ করলাম 6.25 মিলিগ্রাম হাফ জিরো। স্টার্টিং ডোজ আপনি হাইয়েস্ট এটা 50 মিলিগ্রাম ডেইলি করতে। আমি 6.25 দিয়ে স্টার্ট করলাম, আপনি 2 উইকস ইন্টারভ্যালে আপনি ডোজটা ইনক্রিজ করতে পারেন, তাই না? তাহলে এন্টিপ্লাটিলেট চলে গেল, এন্টি ইসকেমিক। এন্টি ইসকেমিক আমি এখানে দিলাম কি নাইট্রোগ্লিসারিন আর কার্বিডালল। আমি আগে দিয়েছিলাম কি নাইট্রোগ্লিসারিন এন্ড মেটোপ্রোল। কেন আমি কার্বিডালল দিলাম? কারণ হার্ট ফেলিওরে কার্বিডাললের প্রপার্টিজ ভালো, গুড। নেক্সট আমি কি দিব? একটা লিপিড লোয়ারিং। লিপিড লোয়ারিং এজেন্ট কি? তাহলে অ্যাটোভাস্টেট। তাহলে এন্টিপ্লাটিলেট, এন্টি ইসকেমিক, লিপিড লোয়ারিং। হার্ট ফেলিওরের জন্য এখানে আমাকে এডিশনাল কি দিতে হবে? গুড। হার্ট ফেলিওরের জন্য আপনি 3টা ড্রাগস মাথার মধ্যে আজকে থেকে সেট করে নেন। একটা হচ্ছে প্রোসিমাইড, একটা হচ্ছে স্পাইরোনোলেকটন, আর একটা হচ্ছে এসিএন। প্রোসিমাইড, স্পাইরোনোলেকটন, এসিএন। তাহলে আমি যে ড্রাগসটা দিয়েছিলাম দেখেন প্রোডাক্ট 20/5112, এখানে আছে কি প্রোসিমাইড এন্ড স্পাইরোনোলেকটন। এসিএন ইনহিবিটর, এসিএন ইনহিবিটর কি দিলাম? একটা নেমিপ্রিল। প্রেফারেবলি হচ্ছে নেমিপ্রিল দিয়ে আমরা স্টার্ট করি 2.5 মিলিগ্রাম এট টাইম। আপনি 2 উইকস পর পর এটাকে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। এখন অনেক টুলস আমার সামনে অ্যাভেলেবল। এখন আমার যে যেমন আমাদের হাতে টিমস আছে, অনলাইন আছে, ম্যাডস্কেপ আছে, তারপর হচ্ছে আপনার আপনি চাইলেই যে কোনো থেকে একটা মানে ড্রাগস এর মিনিমাম ডোজ কত, কিভাবে অ্যাডজাস্ট করতে হবে, হাইয়েস্ট ডোজ কত, চাইলে খুব সহজে এটা দেখে নিতে পারেন। যেমন রেমিপ্রিলের আমি স্টার্ট করলাম 2.5 দিয়ে, বইগুলোতে অবশ্য 1.25 দিয়ে স্টার্ট করতে পারি, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা 2.5 দিয়ে স্টার্ট করি। এটা আপনাকে 2 উইকস ইন্টারভ্যাল আপনি হাইয়েস্ট 10 মিলিগ্রাম পর্যন্ত যেতে পারেন। নিচে আছে কার্বিডালল, এটা আপনি হাইয়েস্ট 50 মিলিগ্রাম পর্যন্ত। তাহলে আমি যদি আবার সামারি করি রাস্তা একটা দেখেন যে ক্লিয়ার কিনা আপনাদের কাছে এটা, যে অ্যান্টিপ্লাটিলেট হচ্ছে এখানে ইকোস্প্রিন,
anti ischemic, that is Nirupat and carvedilol, lipid lowering agent atorvastatin. For heart failure আমি দিলাম কি এখানে furosemide, spironolactone, SC inhibitor and furosemide, spironolactone, SC carvedilol এখানে চুজ করার কারণ কি? কারণ এটা আপনার anti ischemic এবং heart failure দুইটাতে এটা খুব ভালো প্রপার্টি আছে। ওকে, কোনো কোশ্চেন থাকলে আপনারা বলুন। ওকে, আমার মনে হয় আমার একটু 2-3 মিনিটের জন্য একটু ব্রেক প্রয়োজন। আমি তারপর আপনাদের সাথে ইসিজি নিয়ে একটু ডিসকাশন করতে চাই। তারপর আমি ইসিজি তে চলে যাবো, ইসিজি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। ওকে, আপনারা লাইভে থাকেন, একটু আমি 2 মিনিটের একটু ব্রেক নিচ্ছি। আপনাদের এর মধ্যে আপনাদের যদি কোনো ডিসকাশন থাকে কিংবা কোনো কোয়ারি থাকে কিংবা কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্টে জানান। ওকে, আহারে, আহারে।
ঠিক আছে, আমি আবার শুরু করি। হ্যাঁ, এখন কি সাউন্ড শোনা যাচ্ছে? সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে কিনা কেউ জানান? ওকে, থ্যাংক ইউ। তাহলে বলুন। ইসিজি। ইসিজি আমরা টোটাল দুইটা ভাগে ভাগ করেছি, কার্ডিওলজি 1 এবং কার্ডিওলজি 2 এর মাঝে। তো কার্ডিওলজি 1 এ আমরা আজকে কিছু ইসিজি দেখানোর চেষ্টা করব। সেখানে হচ্ছে মেইনলি ইসকেমিক হার্ট ডিজিজ এবং হচ্ছে হাইপারটেনশনের যে ইসিজি চেঞ্জ, ইসকেমিক হার্ট ডিজিজ এবং হাইপারটেনশন আমরা ইসিজি তে কি কি চেঞ্জ পাই সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা ইসিজির একটা ভেরি বেসিক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইম্পালস কোথায় অরিজিন হয়? অরিজিন হয় এসএ নোডে। এসএ নোড থেকে এটা যায় কোথায়? এভি নোডে। এভি নোড থেকে তারপর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম হয়ে এটা রাইট এন্ড লেফট ভেন্ট্রিকুল ইলেকট্রিক্যাল ইম্পালস। সো এই যে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস, এটা এসএ নোড থেকে অরিজিন হয় এভি নোড, তারপর বান্ডেল অফ হিস হয়ে তারপর রাইট এন্ড লেফট বান্ডেল ব্রাঞ্চ, তারপর যে ভেন্ট্রিকুলার মাসেল সেখানে গেল। এইটার যে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটাই হচ্ছে ECG। আপনারা জানেন যে একটা ইম্পালস যখন এসএ নোড থেকে অরিজিন হয়, এটার কিন্তু ইসিজির কোনো রিপ্রেজেন্টেশন নাই, ইসিজি থেকে বোঝা যায়। এটা যখন এটিএম এর ভেতর দিয়ে ট্রাভেল করে এভি নোডে যায়, তখন এটার ইসিজি রিপ্রেজেন্টেশন আমরা পাই পিওএ হিসেবে। ওকে, আচ্ছা। তারপর এটা যখন বান্ডেল অফ হিস দিয়ে যায়, তখনও কিন্তু এটার কোনো ইসিজি রিপ্রেজেন্টেশন নাই। এটা আমরা ইসিজি তে রিপ্রেজেন্টেশন বান্ডেল অফ হিস পাই না। আবার যখন ভেন্ট্রিকুলার মাসেলস গুলো অ্যাক্টিভেটেড হয়, তখন আমরা এটা ইসিজি তে রিপ্রেজেন্টেশন পাই কিউআরএস কমপ্লেক্স। এই যে দেখেন এখানে এই স্লাইডটাতে এটা দেখাচ্ছে যে 1 1 লিখে আপনি দেখতে পাচ্ছেন না? একটু দেরি করে করে আসে। হ্যাঁ, 1 যেখানে লেখা আছে সেটা হচ্ছে পিওএফ 1। আচ্ছা, এই পিওএফ থেকে শুরু করে কিউআরএস কমপ্লেক্স এর আগ পর্যন্ত এটা হচ্ছে পিআর ইন্টারভ্যাল। পিআর ইন্টারভ্যাল এটা কিন্তু একটা মিসনোমার টার্ম, এটা কিন্তু পি থেকে আর পর্যন্ত না, এটা পি এর শুরু থেকে কিউআরএক্স এর স্টার্টিং পর্যন্ত, পি এর স্টার্টিং থেকে কিউআরএস এর স্টার্টিং পর্যন্ত, দ্যাট ইজ পিআর ইন্টারভ্যাল। ওকে, দেন হচ্ছে কিউআরএস কমপ্লেক্স আপনারা জানেন, এবং কিউআরএস কে হচ্ছে এই যে 3 যেটা লেখা আছে সেটা হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। আর কিউআরএস কমপ্লেক্স স্টার্টিং থেকে টি এর শেষ পর্যন্ত সেটা হচ্ছে কিউটি ইন্টারভ্যাল। আমি আবার বলছি, দেখেন পি পিআর কিউআরএস কমপ্লেক্স টি, দেখতে পাচ্ছেন আপনারা পি কিউআরএস কমপ্লেক্স টি, from the starting of P up to the starting of QRS complex, that is PR interval, or from the starting of Q at the end of P, that is QT interval. এখানে খুব সুন্দর করে পি, পিআর ইন্টারভ্যাল, কিউটি ইন্টারভ্যাল এই সবগুলো আপনাদেরকে দেখানো হয়েছে। এখন এই স্লাইডটা দেখানোর উদ্দেশ্য, নেক্সট স্লাইডটা, এই স্লাইডটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার মূলত এসটি এলিভেশন, এইটা আপনাদেরকে দেখানো। খুব সুন্দর করে এখানে দেখেন এসটি এলিভেশনটা দেখানো হচ্ছে। যে দেখেন এসটি যে সেগমেন্টটা, এটা কিন্তু এখানে থাকার কথা ছিল না, এটা একেবারে বেজ লাইনে থাকার কথা ছিল। এটা কিন্তু বেজ লাইন নাই, বেজ লাইন থেকে এলিভেটেড হয়ে গেছে। এই যে এই এসটি এলিভেশন, এই পিকচারটা, এটা আপনারা খুব ভালো করে চিনেন। এই এসটি এলিভেশন, দিস ইজ সাজেস্টিভ অফ একিউট মায়োকার্ডিয়াল ইনফাকশন। এখন নেক্সট আরেকটা ইসি আপনাদেরকে দেখাচ্ছি। আপনার যদি এখানে দেখেন, এখানে দেখা যাচ্ছে V1 থেকে V6 পর্যন্ত। ধরেন আপনি ইসিজি কিছুই বোঝেন না, হ্যাঁ, একটা ইসিজি যেমন এই ইসিজি আমি যদি দেখি বা একজন এক্সপার্ট যদি দেখে, দেখলেই বুঝবে এটা ডায়াগনোসিস। কিন্তু আপনি ধরেন কিছুই বোঝেন না, তাইলে আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে আপনি দেখেন লিড গুলা দেখেন। একটা ইসিজি রিড করার নিয়ম হচ্ছে আপনি প্রথমে লিড 1 দেখবেন, তারপর এভিএল দেখবেন, তারপর V1 থেকে V6, তারপর 2 3 এভিএল। এইটা এইভাবে দেখার উদ্দেশ্য কি? আর লিড 1 এভিএল V1 থেকে V6 এগুলো একটা সারফেস কে রিপ্রেজেন্ট করে। আমাদের হার্টের সারফেস আছে না, এন্টিরিয়র সারফেস, ল্যাটারাল সারফেস, ইনফেরিয়র সারফেস, এবং লিড 1 এভিএল V1 থেকে V6
এই টোটালটা রিপ্রেজেন্ট করে হচ্ছে এন্টেরোল্যাটারাল সার্ফেস 2 3 AVF এইগুলো লিড গুলো আমরা একসাথে দিই। এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ইনফেরিয়র সার্ফেস। নেক্সট স্টেজে আপনারা দেখবেন এখন আপনি V1 থেকে V6 এর দিকে তাকান, এখানে আপনি প্রথমে পি এর দিকে তাকান। V1 এর পি কিরকম দেখা যাচ্ছে, কিছুটা বাইফেজিক দেখা যাচ্ছে তাই না? V1 এ বাইফেজিক পি এটা হচ্ছে নরমাল, কোনো সমস্যা নেই। আপনি যদি V1 এ তারপর কোথায় তাকাবো আমরা, QRS কমপ্লেক্সের দিকে। এখন QRS এটা নিয়ে অনেকের কনফিউশন আছে। QRS কমপ্লেক্স তার মানে এই না যে প্রত্যেকটা কমপ্লেক্সে আপনার কিউ থাকতে হবে, প্রত্যেকটা কমপ্লেক্সে আপনার আর থাকতে হবে, প্রত্যেকটা কমপ্লেক্সে আপনার এস থাকতে হবে। একটা ECG তে আপনি কিউ না থাকতে পারে, অথবা আর না থাকতে পারে, অথবা এস নাও থাকতে পারে। আমরা ওভারঅল এই কমপ্লেক্সটাকে বলবো QRS কমপ্লেক্স। এট ফার্স্ট যদি কোনো নেগেটিভ ডিফ্লেকশন আছে সেটা হচ্ছে কিউ। এই নেগেটিভ ডিফ্লেকশনের পরে যে পজিটিভ ডিফ্লেকশন আসবে সেটা হচ্ছে আর। আর এর পরে যেই আবার নেগেটিভ আসবে সেটা হচ্ছে এস। আবার বলছি, শুরুতেই যে নেগেটিভ ডিফ্লেকশন যেটা আসবে সেটা হচ্ছে Q। যেমন এইটা শুরুতেই দেখেন কিছু নেগেটিভ, V1 একটা নেগেটিভ ডিফ্লেকশন আছে তাই না V1 এ, তাহলে এটা একটা প্যাথোলজিক্যাল কিউ। V2 তেও একটা নেগেটিভ ডিফ্লেকশন আছে, এটা একটা কিউর পরে V3 তে গিয়ে দেখেন কোনো নেগেটিভ নাই কিন্তু একটা পজিটিভ আছে, তার মানে এটাতে কোনো কিউ নাই। এটাতে ছিল হচ্ছে একটা ইনিশিয়াল যে পজিটিভ হচ্ছে আর, এবং আর এর পরে যেটা আসছে সেটা হচ্ছে এস। ওকে, কিন্তু আমরা এখানে যদি এসটি সিগমেন্টের দিকে তাকাই, এসটি সিগমেন্ট আপনার একটা লাইন টানেন, এখানে ধরেন যে বেজ লাইন বরাবর একটা লাইন টানেন, এটার যে অবশ্যই এসটি সিগমেন্টটা সিগনিফিকেন্টলি এলিভেটেড, 2 মিলিমিটারের বেশি এলিভেটেড হলেই আমরা বলবো যে। তাহলে এসটি এলিভেশন এখানে আমরা কোথায় দেখেন V1 এ আছে, এখানে V2 V3 V4, তাহলে V1 থেকে V4 এখানে এসটি এলিভেশন তাই না? তো V1 থেকে V4 ECG এইটা হার্টের রিপ্রেজেন্ট করে হচ্ছে এন্টেরোসেপ্টাল সার্ফেস। সুতরাং এসটি এলিভেশন থাকার কারণে আমরা বলবো এসটি এলিভেটেড এমআই। কোন এসটি এলিভেটেড এমআই কোন কোন সার্ফেসে আছে, V1 to V4। এইটা কাকে রিপ্রেজেন্ট করতেছে, V1 to V4 এন্টেরোসেপ্টাল সার্ফেস কে রিপ্রেজেন্ট করতেছে। সো দিস ইজ এন্টেরোসেপ্টাল ওয়াল এসটি এলিভেটেড এমআই। ওকে, হোপফুলি আপনাদের কাছে একেবারেই ক্লিয়ার। আচ্ছা, আমি বলেছিলাম কি একটা এসসি দেখার জন্য আপনারা বলেন, আমার সাথে সাথে বলেন, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কিন্তু না দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখার জন্য আপনাকে প্রথমে দেখতে হবে লিড 1, তারপরে কোনটা দেখবো আমরা, লিড 1 এর পরে আমরা দেখবো তারপর এভিএল, তারপর দেখবো আমরা কোথায় V1 থেকে D6, তারপর আমরা কোথায় তাকাবো 2 3 AVF। এই সিকোয়েন্সটা কেন নিলাম, লিড 1 এভিএল V1 থেকে D6, কারণ কি, কারণ এরা ECG এর একটা সারফেস কে রিপ্রেজেন্ট করতেছে, হার্টের একটা সারফেস কে রিপ্রেজেন্ট করতেছে তাই না? আচ্ছা, এখন আমরা লিড 1 এর দিকে তাকাই। ধরেন আপনি কিছুই বুঝবেন না, বুঝলে আপনি কি করবেন, তাকাবেন পি কোনটা, QRS কোনটা, টি কোনটা। আপনি পি এর দিকে তাকান, V1 এ পিটা এই সিম্পল সুন্দরী মনে হচ্ছে তাই না? QRS কমপ্লেক্সে আমরা যদি এখানে তাকাই, এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, কিছু দেখতে পাচ্ছেন বলেন তো দেখি, লিড 1 এর QRS কমপ্লেক্সে হ্যাঁ কি দেখতে পাচ্ছেন? আমি কিছু দেখতে পাচ্ছি, একটু জানান আমাকে, কমেন্ট করে জানান কি দেখতে পাচ্ছেন। এভিএল এর QRS কমপ্লেক্স কিছু দেখতে পাচ্ছেন কিনা? তারপর V1 এ তেমন কোনো কিছু নাই। V2 তে যদি আমরা দেখাই পি QRS, V2 তে কি দেখতে পাচ্ছেন, V2 তে V3 তে কিছু দেখতে পাচ্ছেন, V3 V4 V5 V6, নাথিং। আচ্ছা, যদি না দেখেন, আমি কিন্তু অনেক কিছু দেখতেছি, তাইলে আমরা 2 3 AVF এর দিকে একটু তাকান আপনারা সবাই, 2 3 AVF এগুলোতে কিছু দেখা যাচ্ছে। এখন যদি না দেখেন তাহলে আমি বলি আপনাদেরকে, শুনেন। লিড 1 আমি দেখতে পাচ্ছি এসটি এলিভেশন, দেখেন লিড 1 এ এসটি এলিভেশন খুব চমৎকার দেখা যাচ্ছে। এভিএল এ এসটি এলিভেশন আপনারা মিলান এবার আমার সাথে, হ্যাঁ? V1 এ একটা প্যাথোলজিক্যাল কিউ আছে না, V2 তে প্যাথোলজিক্যাল কিউ প্লাস এসটি এলিভেশন তাই না, V3 তে প্যাথোলজিক্যাল কিউ প্লাস এসটি এলিভেশন। কিউ কে আমরা কেন প্যাথোলজিক্যাল বলছি, কারণ কিউ কিন্তু থাকার কথাই নাই তাই না, কিউ থাকার কথা না, কিন্তু কিউ দেখুন এখানে অনেক বড়, অনেক বড় মানে কি, স্মল স্কোয়ার V2 তে আপনি যদি তাকান, স্মল স্কোয়ার কয়টা হবে,
5, 10, 12 প্রায় 14-15টা স্মল স্কোয়ার। সুতরাং এটা হওয়ার কথা না, তাই না? সুতরাং V2 তে প্যাথোলজিক্যাল কিউ, V3 তে প্যাথোলজিক্যাল কিউ, V4 এ প্যাথোলজিক্যাল কিউ, V5 এ প্যাথোলজিক্যাল কিউ, V6 এ প্যাথোলজিক্যাল কিউ প্লাস ST এলিভেশন। সাজিদ হাসান, আপনাকে অভিনন্দন। হ্যাঁ, ST এলিভেশন ইন লিড 1 AVL, V2 থেকে V6, ভেরি গুড। তাহলে সাজিদ হাসান, আপনি আর কিছু মিস করছেন কিনা দেখেন, ST এলিভেশনের পাশাপাশি আর কিছু আছে কিনা। এখানে আছে দেখেন, V1, V2, V3, V4 এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল কিউ আছে, তাই না? 2, 3 AVF এ কিছু নাই। 2, 3 AVF, 2, 3 AVF এর যদি আমরা তাকাই, ইয়েস, ভেরি গুড সাজিদ হাসান, ওখানেও কিন্তু ইনফিরিয়র ইসকেমি আপনি বলছেন। আমি আরেকটু সহজ করে দেই, এসটি ডিপ্রেশন আছে এখানে দেখেন, এবং টিটা দেখেন ইনভার্টেড। টি কিন্তু নরমালি ইনভার্টেড থাকার কথা ছিল না, ছিল না? টি থাকার কথা ছিল কিরকম, ইনভার্টেড থাকার কথা ছিল না, তাই না? তাহলে 2, 3 AVF এ এসটি ডিপ্রেশন এবং টি ইনভার্সন। তাইলে আমি যদি এবার ডায়াগনোসিস বলি, এটা ডায়াগনোসিস আপনাকে জিজ্ঞেস করি, আপনি কি বলবেন? এসটি এলিভেশন ইন 1 AVL V1 থেকে V6। ST এলিভেশন মানে কি? ST এলিভেটেড এমআই। কোন সারফেসে এমআই? 1 AVL V1 to V6 মানে কি? এক্সটেন্সিভ এন্টেরিয়র, এক্সটেন্সিভ এন্টেরিয়র, এক্সটেন্সিভ এন্টেরিয়র ST এলিভেটেড এমআই, তাই না? এটা কমপ্লিট ডায়াগনোসিস হচ্ছে এটা। ভেরি গুড। ST ডিপ্রেশন ইন 2, 3 AVL। আচ্ছা, এখন আপনি ডায়াগনোসিস করতে পারলেন এটা এমআই। এখন আপনি কি করবেন? একটা পেশেন্ট দেখেন আপনার কাছে আসছে, সিভিয়ার চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ, সোয়েটিং প্লাস নশিয়া। তার পাস্ট হিস্ট্রি অফ ইসকেমিক হার্ট ডিজিজ, ডায়াবেটিস মেলিটাস, হাইপারটেনশন। তার ইসিজি তে আপনি দেখলেন যে এসটি এলিভেটেড এমআই এন্টিরিয়র, তাই না? এসটি এলিভেটেড এমআই এন্টিরিয়র। তাহলে আপনি তাকে কি করবেন? এটা তো অবশ্যই চেম্বার প্র্যাকটিসে আউটডোর প্রেসক্রিপশন দেওয়ার মতো রোগী, তাই না? আপনি ট্রিটমেন্ট দিয়ে রেফার করতে পারেন, অথবা আপনি যদি কোথাও কোনো ক্লিনিক কিংবা হসপিটালে কোথাও দায়িত্ব থাকে, ধরেন আপনি উপজেলা হেলথ কমপ্লেক্সে আছেন কিংবা কোনো একটা ক্লিনিকে আপনি কর্তব্যরত ডক্টর, তাহলে আপনি কি করবেন? আপনি এই ট্রিটমেন্ট সহজ, একেবারেই সহজ। হসপিটাল এডমিশন, এটা তো কোনো সন্দেহ নেই আপনারা। হাই ফ্লো অক্সিজেন দিবেন টু মেইনটেইন স্যাচুরেশন অ্যাবাভ 90%। এখানে একটা জিনিস আমি আপনার সাথে ক্লিয়ার করতে চাই, অনেকেরই ধারণা যে এমআই হইলে মানে অক্সিজেন দিয়ে রাখবো, হাই ফ্লো, ব্যাপারটা এরকম না। আপনার টার্গেট হচ্ছে স্যাচুরেশন অফ অক্সিজেন 90% এর উপরে মেইনটেইন করা। কারণ অক্সিজেন কিন্তু করোনারি ভ্যাসোকনস্ট্রিক্টর, সুতরাং এখানে আপনি কখনোই চাও না তার অক্সিজেন খুব বেশি পরিমাণে তাকে দিতে। স্যাচুরেশন 90% মেনটেন করার জন্য যতটুকু দেওয়া দরকার, সেটা যদি 2 লিটার হয়, 3 লিটার হয়, 4 লিটার হয়, 5, 6 যাই হোক, আমার স্যাচুরেশন 90% এর উপরে মেনটেন করে। ওকে, ভেরি গুড। আচ্ছা, এখন সে তো আসছে আপনার কাছে কি সিভিয়ার চেস্ট পেইন নিয়ে, তাই না? তাহলে এট ফার্স্ট আপনাকে তাকে কি দিতে হবে? আপনাকে অ্যানালজেসিয়া দিতে হবে, তার ব্যথা কমাইতে হবে। তাহলে ব্যথা কমাবেন আপনি কি দিয়ে? তার প্রেফারেবলি হচ্ছে মরফিন। মরফিন যদি না পাওয়া যায় তাহলে পেথিন। তাহলে পেথিনিন আমরা কিভাবে দেবো দেখেন, ইনজেকশন পেথিনিন 1 এমপলে থেকে 100 মিলিগ্রাম। পেথিনিনের সাথে অবশ্যই আপনাকে ভার্গন বা ইমেটিক দিতে হবে। এবং এই পেথিনিন আপনি কখনোই আইএম দিবেন না, কারণ এই পেশেন্টকে আমরা দেখেন এন্টিপ্লাটিলেট দিব, তাকে আমরা লো মলিকুলার হেপারিন দেব, এখানে পেইনফুল হেমাটোমা হয়ে যাওয়ার একটা চান্স থাকবে না। আর আইএম দিলে তো এটা তার কাজ করতেও সময় অনেক বেশি লাগবে, তার তো দ্রুত তার পেইন রিলিভ হবে। এই ব্যথা তো প্রচন্ড ব্যথা, যেন তেন ব্যথা। তাহলে পেথিনিন আইভি স্লোলি স্টেট, এখানে একটু সতর্কতা অবলম্বন করা দরকার। পেথিনিন আইভি দিতে কোনো ভয় নাই, এটা কোনো সন্দেহ নাই আপনাদের, হ্যাঁ, মাথায় সেট করে নেন। আইভি পেথিনিন দিতে কোনো ভয় নাই, একটু স্লোলি দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি চেম্বার সেটিংস এ এটা দিবেন কিনা, বা হচ্ছে যেইখানে মানে বাংলাদেশের পার্সপেক্টিভে যেখানে আপনি সুরক্ষিত না সেখানে আপনি দিবেন কিনা। আমার পরামর্শ হচ্ছে না, কারণ যতদিন পর্যন্ত আমি বলবো যে সুশাসন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত জনগণ কিন্তু তার মৌলিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবেই। মানে আপনি দিলেন পৃথিবী, রোগী এমআই এর পেশেন্ট, এমআই এর পেশেন্টের 25% ইমিডিয়েট মর্টালিটি, পেশেন্ট মরে গেল কিন্তু দোষ হবে কিন্তু আপনার ক্ষেত্রে। সুতরাং আপনি যদি সুরক্ষিত ফিল না করেন, আপনি এই আইভি দিবেন, আমার পরামর্শ। আসসালামু আলাইকুম মেহেদী ভাই, ওয়ালাইকুম আসসালাম। একটু ইন্টারাপ্ট করি। আপনার কি জুম করা যাবে একটু মোবাইলের কিরকম মানে স্ক্রিনটা? স্ক্রিনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্ক্রিন জুম করলে ওরা বলে যে ইয়ে দেখা যাচ্ছে না,
কেটে যাচ্ছে পিকচার আনক্লিয়ার বলতেছে, এই যেমন এই যে মোবাইলে। কাশিফিয়া ফাইল বলছে যে পিকচার আনক্লিয়ার, তারপরে কিন্তু আমি জুমটা কমাই দিলাম। আমি বলি শোনো, অডিয়েন্স কিন্তু তার ইয়াতে জুম করতে পারে তার মোবাইল স্ক্রিনে চাইলে। ওখানে সম্ভবত জুম করা যায় না, আপনার যে জুমের স্ক্রিন ওখানে আপনি হচ্ছে জুম করতে পারবেন। এখন আমি জুম করছি, দেখো এখন কি পিকচার ক্লিয়ার? বোঝা যাচ্ছে, এখন বোঝা বোঝা যাচ্ছে ভালো। হ্যাঁ হ্যাঁ, আগের চেয়ে ভালো বোঝা আচ্ছা যাচ্ছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক আসসালামু আলাইকুম। ইনজেকশন পেথিরিন, ইনজেকশন ভার্গন, ওয়ান এম্পল আইভিসিলালিস্টেট আমি দিলাম, তার পেইন কমাই দিলাম, তাই না? এরপরে তোমরা আবার ওই যে আগের ঠিক ইসকেমিক হার্ট ডিজিজের জন্য আমি একটা একদম সিম্পলিফাইড ফর্মুলা দিয়েছিলাম না, যে অ্যান্টিপ্লাটিলেট, অ্যান্টি ইসকেমিক, লিপিড লোয়ারিং এজেন্ট, ওটিতে চলে যাও। তাহলে অ্যান্টিপ্লাটিলেট আমি কি দিব বলছি যে এসপিরিন এবং ক্লোপিডোগ্রিন। আচ্ছা, কিন্তু এইটা তো ইমার্জেন্সি সেটিংস, একিউট সেটিংস, এখানে তোমাকে ডুয়েল অ্যান্টিপ্লাটিলেট দিতে হবে। সুতরাং এসপিরিন দিলাম 75 মিলিগ্রাম 4 ট্যাবলেট স্টেট বাই চুইং অর ক্রাশিং, ট্যাবলেট ক্লোপিডোগ্রিল লোডিং ডোজ 4 ট্যাবলেট স্টেট। তারপর এইটা দেওয়ার পরে, লোডিং ডোজটা দেওয়ার পরে আবার যে তার ডিএপিটি মানে ডুয়েল অ্যান্টিপ্লাটিলেট রুটিনলি স্টার্ট করতে হবে, এটা অনেকেই ভুলে যায়। তাহলে ট্যাবলেট ক্লোপিড এস 0110 আফটার, তাহলে আমার একটা অ্যান্টিপ্লাটিলেট সেটিংস হয়ে গেল। অ্যান্টিপ্লাটিলেটের পরে আমি নেক্সট কি বলেছিলাম, অ্যান্টি ইসকেমিক, যেমন এখানে নাইট্রোগ্লিসারিন স্প্রে দিতে পারি, এটা যেহেতু একিউট সেটিংস, একিউট এমআই, সুতরাং এখানে আমি ট্যাবলেট প্রেফার করবো না, এখানে আমি সাবলিঙ্গুয়াল জিটিনি প্রেফার করবো, ইমিডিয়েট অনসেট অফ অ্যাকশন এন্ড ইমিডিয়েট রিলিফ অফ পেইন। দেন আমি কি বলেছিলাম, লিপিড লোয়ারিং এজেন্ট, তাহলে অ্যান্টিপ্লাটিলেট, অ্যান্টি ইসকেমিক, লিপিড লোয়ারিং। লিপিড লোয়ারিং এজেন্ট এখানে কি আছে, আমি হায়ার ডোজ স্টেটিন দিয়েছি, অ্যাডোভাস্টেটিন 40 মিলিগ্রাম স্টেট, দেন 20 মিলিগ্রাম 001, ওকে। তাকে আমাকে একটা অ্যান্টি আলসারেন্ট অবশ্যই দিতে হবে এখানে, আমি লোডিং ডোজ অফ এসপিরিন দিচ্ছি, লোডিং ডোজ অফ ক্লোপিডোগ্রিল দিচ্ছি, সুতরাং আমাকে এখানে অ্যান্টি আলসারেন্ট দিতেই হবে, তাই না? আচ্ছা, এখন তারপরেই আমরা যেটা করব, তাকে এটা আইডিয়ালি কি করা উচিত, আইডিয়ালি তো তাকে থ্রম্বোলাইসিস করা উচিত অথবা হচ্ছে প্রাইমারি পিসিএ করা উচিত। এখন প্রাইমারি পিসিএ থ্রম্বোলাইসিস ট্রিটগুলো যদি অ্যাভেলেবল না থাকে, পেরিফেরি সেটিংস, তাকে আমার রেফার করে দেওয়া উচিত। যদি তাও করা না যায়, তাহলে আমরা একটা লো মলিকুলার ওয়েট হেপারিন, দ্যাট ইজ ইনজেকশন কার্ডিনেক্স, অথবা হচ্ছে মানে আমি একটা ব্র্যান্ড নেম যে কোনো একটা কিছু লিখলাম, সরি, কার্ডিনেক্স 60 মিলিগ্রাম, এটা অর্ডার করতে হয় এভাবে, 1 প্রিপেয়ার সিরিজ সাবকিউটেনিয়াস উইথ 3 সেন্টিমিটার away from our face, okay? একটু অ্যানালাইসিস করার দরকার আছে। এখানে দেখেন, আমি যদি আপনাদেরকে আবার বলি, সামারি করি, আপনি কি দিবেন, হাই ফ্লো অক্সিজেন দিবেন পেশেন্টকে, পেশেন্টকে অ্যানালজেসিয়া দিবেন, আইভি অ্যানালজেসিয়া, পেশেন্টকে আপনি অ্যান্টিপ্লাটিলেট, লোডিং ডোজ অফ অ্যান্টিপ্লাটিলেট, দ্যাট ইজ লোডিং ডোজ অফ অ্যাসপিরিন, লোডিং ডোজ অফ ক্লোপিডোগ্রিল দিবেন, পেশেন্টকে আপনি অ্যান্টি নাইট্রোগ্লিসারিন স্প্রে দিবেন, লোডিং ডোজ অফ স্টেটিন দিবেন, এবং লো মলিকুলার ওয়েট হেপারিন। দিস ইজ এ সিম্পলিফাইড। ওকে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আমরা ছিলাম কোথায়, আমরা তো ছিলাম ইসিজি তে, তাই না? হ্যাঁ। এই ইসিজিটার দিকে তাকান সবাই আবার, হ্যাঁ? একটা ইসিজি রিড করার নিয়ম আমি বলেছি, প্রথমে কোন ইসিজি তাকাতে হবে, কোন লিডের দিকে, লিড 1, দেন হচ্ছে এভিএল, তারপর ভি1, ভি2, ভি3, ভি4, ভি5, ভি6, দেন হচ্ছে 2, 3 এভিএল, তাই না? এখন আপনারা লিড 1 এর দিকে তাকান। লিড 1 এ যদি আমরা তাকাই, কিছু দেখা যাচ্ছে, পি ওয়েভ, কিউআরএস কমপ্লেক্স, কিউ ওয়েভ না, দিস ইজ নরমাল। এভিএল এর দিকে তাকান সবাই, এখানে দেখা যাচ্ছে পি ওয়েভ, এখানে কিউ নাই, তাই না? কিউআরএস কমপ্লেক্স আর নরমাল, দেন হচ্ছে পি ওয়েভ নরমাল। ভি1 এর দিকে যদি আমি তাকাই, ভি1 এ এখানে দেখা যাচ্ছে পি ওয়েভটা ইনভার্টেড, ভি1 এ পি ওয়েভ ইনভার্টেড থাকতে পারে, সমস্যা না। এখানে প্যাথোলজিক্যাল কিউ, দেন এসটি এলিভেশন, এসটি এলিভেশন না, ভি2 তে আমি দেখতে পাচ্ছি এখানে পি ওয়েভ ভালো বোঝা যাচ্ছে না, হ্যাঁ বোঝা যাচ্ছে, বাইফেজিক প্যাথোলজিক্যাল কিউ, এসটি এলিভেশন। ভি3 তে এসটি এলিভেশন, ভি4 এও কিছু এসটি এলিভেশন, ভি5, ভি6 অলমোস্ট নরমাল। 2, 3 এভিএফ এর দিকে যদি আমি তাকাই, 2, 3 এভিএফ, ওকে ফাইন।
আপনার ইসিজিতে গ্রসলি মানে ইনিশিয়াল বিগিনার হিসাবে আপনারা এইটাই দেখবেন। অনেকে ধরেন ইসিজির এক্সিস বা অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে দেখতে চাই, কিন্তু যেহেতু আমার ক্লাসটা হচ্ছে জিপি ওরিয়েন্টেড, দিস ইজ নট এ একাডেমিক ডিসকাশন, আপনার প্র্যাকটিসে কিন্তু এর চেয়ে বেশি খুব বেশি কিছু দরকার পড়ে না। তাহলে আমরা কি পাইলাম, আমি কি বললাম এখন পর্যন্ত, যে আমরা কি দেখছি? V1, V2, V3, V4 এই চারটাতে এসটি এলিভেশন। সো যেখানে এসটি এলিভেশন সেটা কি এসটি এলিভেটেড এমআই, তাই না? তাহলে কোন সারফেসে এসটি এলিভেশন আছে এখানে আমি দেখবো V1, V2, V3, V4, মানে এটা কোন সারফেসকে রিপ্রেজেন্ট করে? এন্টেরোসেপ্টাল সারফেস। সো দিস ইজ এন্টেরোসেপ্টাল এসটি এলিভেটেড এমআই। হোপফুলি ক্লিয়ার আপনাদের কাছে? এই ইসিজি গুলা যদি আপনাদের অবশ্যই জানা থাকতে হবে, বুঝতে থাকবে। নেক্সট স্লাইডে যাচ্ছে। এটার দিকে আপনারা তাকান। আমি বলেছিলাম যে প্রথমে কোথায় দেখাতে হবে? লিড ওয়ান। লিড ওয়ানে কিছু দেখা যাচ্ছে এখানে? পি ওয়েব, কিওয়ার্ডস কমপ্লেক্স, পি অলমোস্ট নরমাল, তাই না? এভিএল এ কিছু দেখা যাচ্ছে এখানে? এভিএল এভিএল এ সিগনিফিকেন্ট কিছু দেখা যাচ্ছে বলেন? জাস্ট একটু এসটি ডিপ্রেশনের মতো দেখা যাচ্ছে, তাই না? V1 পি কিউআরএস কমপ্লেক্স পি অলমোস্ট নরমাল, V2 তে নরমাল, V3 তে নরমাল, V4 অলমোস্ট নরমাল, V5 নরমাল, তাই না? V6 অলমোস্ট নরমাল। এবার আমরা কোথায় তাকাবো বলেন? 2, 3 এবিএফ এ, তাই না? 2, 3 এবিএফ এ যদি বাম পাশে 2, 3 দেখা যাচ্ছে না, একদম বাম পাশের 2 নাম্বারটা যেটা, এটা লিড 2, তারপরটা 3, তারপর এবিএফ তো দেখাই যাচ্ছে। 2, 3 তে দেখেন পি ওয়েবের পরে যদি আপনি দেখেন কিউ না নাই এখানে, খুব একদম ডেফিনিটিভ এসটি এলিভেশন দেখা যাচ্ছে লিড 2 তে। লিড 2 তে এসটি এলিভেশন, লিড 3 তে এসটি এলিভেশন এবং এবিএফ এ এসটি এলিভেশন। এখন এই দুইটাতে যদি এসটি এলিভেশন থাকে তাহলে দিস ইজ এসটি এলিভেটেড এমআই, তাই না? এখন এই এসটি এলিভেটেড এমআই কোন কোন সারফেসে আছে দেখেন? 2, 3 এন্ড এবিএফ। 2, 3 এবিএফ কোন সারফেসকে রিপ্রেজেন্ট করে? ইনফিরিয়র সারফেসকে। সো দিস ইজ acute inferior ST elevated MI. ওকে, এখন কি কথা শুনতে পাচ্ছেন? কথা স্পষ্ট শোনা যায়? 2, 3 ABF আমি যেটা বলছিলাম, 2, 3 ABF ST elevation, so this is acute ST elevated MI inferior. নেক্সট ইসিজিটাতে আপনারা দেখেন, আপনারা যদি তাকান V1, V2, V3, নেক্সট ইসিজি V1, V2, V3, V4, V5 সবগুলোর দিকে আপনারা তাকান। V1 এ P একটা বাইফেজিক P দেখা যাচ্ছে, দিস ইজ অলমোস্ট নরমাল। V1 এ প্যাথোলজিক্যাল কিউ, তাই না? V2 তে কি আছে দেখেন? পি ওয়েব নরমাল দেখা যাচ্ছে, V2 তে একটা প্যাথোলজিক্যাল কিউ দেখা যাচ্ছে, তাই না? কিউ কিন্তু এত বড় থাকার কথা না। কিউ যদি করেসপন্ডিং আর এর 25% এর বেশি হয় তাইলেই সেটা প্যাথোলজিক্যাল। তাহলে V2 তে প্যাথোলজিক্যাল কিউ, V3 তে আমরা দেখতে পাচ্ছি প্যাথোলজিক্যাল কিউ, তাই না? V4 এ কি দেখা যাচ্ছে? V4, V5, V6 এই তিনটা অলমোস্ট নরমাল। আচ্ছা, এখন যদি আমরা শুধুমাত্র এই তিনটা লিডই ধরি, V1, V2, V3, এখানে আমরা কি দেখলাম? প্যাথোলজিক্যাল কিউ। এটা কিন্তু এসটি এলিভেশন না, এটা হচ্ছে প্যাথোলজিক্যাল কিউ, তাই না? তাহলে প্যাথোলজিক্যাল কিউ মানেই হচ্ছে এটা ওল্ড এমআই। তাহলে আমরা এটা বললাম যে ওল্ড এমআই কোন সারফেসে? V1, V2, V3, V1, V2, V3, V4 এই চারটা রিপ্রেজেন্ট করে এন্টেরোসেপ্টাল। সুতরাং আমরা বলতে পারি ওল্ড এমআই এন্টেরোসেপ্টাল, ওল্ড এমআই এন্টেরোসেপ্টাল। এখন আমরা ইসিতে কি কি দেখলাম এখন পর্যন্ত দেখেন? এসটি এলিভেটেড এমআই, এন্টেরোসেপ্টাল দেখলাম, এসটি এলিভেটেড এমআই, এক্সটেন্সিভ ইন্টেরিয়র দেখলাম, তাই না? এসটি এলিভেটেড এমআই ইনফিরিয়র দেখলাম, ওল্ড এমআই এন্টেরোসেপ্টাল দেখলাম। ভেরি গুড, ওল্ড এন্টেরোসেপ্টাল এমআই, সাদ্দাম হোসাইন,
ওল্ড এন্টেরোসেপ্টাল এমআই, এন্টেরিয়র না, হ্যাঁ। এই ইসিজিটার দিকে আপনার তাকান, এই ইসিজিটার দিকে যদি আমরা তাকাই, আমরা যদি লিড 1 এর দিকে তাকাই, লিড 1, দেন হচ্ছে এভিএল, পি, কিউআরএস, ওকে, তাই না? তারপর আমরা কোথায় তাকাবো? ভি1, ভি1 এ দেখেন এখানে কিউ নাই, আর আর এর পরে নেগেটিভ, দ্যাট ইজ এস। এটা তো নর্মাল, তাই না? ভি1 থেকে ভি6 পর্যন্ত আপনি যত সামনে আগাবেন আর আস্তে আস্তে বড় হতে থাকবে। আপনারা খেয়াল করে দেখেন, ভি1 থেকে ভি2 তে আর বড়, তার থেকে ভি3 তে আর বড়, তার থেকে ভি4 এ বড়, তার থেকে ভি5 আর। এখন কিউআরএস কমপ্লেক্স টি নরমাল, কিউআরএস কমপ্লেক্স টি নরমাল, ভি5 ভি6 নরমাল। আপনি এবার, তারপর আমরা কোথায় যাব? তারপর আমরা যাব 2, 3 এভিএফ, তাই না? 2 তে যদি আমরা দেখাই, এখানে পি ওয়েভ দেখা যাচ্ছে সুন্দর, একটা কিউ দেখা যাচ্ছে, তাই না? কিউ দেখা যাচ্ছে এবং টি ইনভার্সন দেখা যাচ্ছে না এখানে, টিটা ইনভার্টেড। টি তো এরকম থাকার কথা না, টি ইনভার্টেড। কথা তো শুনতে পাওয়ার কথা, পিয়াস সুজন, কথা তো স্পষ্ট শুনতে। তো 3 তে আমরা কি দেখতে পাচ্ছি? 3 তে আমরা দেখতে পাচ্ছি, দেখেন একটা প্যাথোলজিক্যাল কিউ আছে এখানে, আর টিটা কি ইনভার্টেড, তাই না? এভিএফ, এভিএফ এ কি আছে দেখেন, এখানে প্যাথোলজিক্যাল কিউ আছে, তারপর টিটা ইনভার্টেড। ওকে, তাহলে 2, 3 এভিএফ, এই তিনটাতেই আমার কি আছে এখানে দেখেন, টি ইনভার্সন আছে, আর প্যাথোলজিক্যাল কিউ আছে। প্যাথোলজিক্যাল কিউ কি রিপ্রেজেন্ট করে? প্যাথোলজিক্যাল কিউ একিউট এমআই নাকি ওল্ড এমআই? ডেফিনেটলি প্যাথোলজিক্যাল কিউ হচ্ছে ওল্ড মায়োকার্ডিয়াল ইনফাকশন। তাহলে কোন সারফেসে এটা? 2, 3 এভিএফ। সো ওল্ড এমআই ইনফেরিয়র, দিস ইজ দ্য ডায়াগনোসিস। নেক্সট আরেকটা ইসিজি আপনাদেরকে দেখাই। এই ইসিজিটা আপনারা দেখেন, একটু টাফ মনে হচ্ছে দেখতে, তাই না? আচ্ছা, এখন আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে দেখে যাওয়া শুরু থেকে, একেবারে শুরু থেকে। একদম প্রথমে আমরা কোনটা দেখবো? লিড 1। লিড 1 এ দেখেন এখানে পি, কিউআরএস, টি খুব সুন্দর দেখা যাচ্ছে, কোনো প্রবলেম নাই। এরপর এভিএল এর দিকে তাকান, এভিএল এর দিকে এখানে হচ্ছে পি, কিউআরএস, টি চমৎকার দেখা যাচ্ছে, কোনো প্রবলেম নাই। ভি1 এ যদি আমরা দেখাই, ভি1 এ একটা বাইফেজিক পি, কিউআরএস কমপ্লেক্স আছে, টি আছে, কোনো সমস্যা নাই, কোনো প্যাথোলজিক্যাল কিউ নাই, এসটি এলিভেশন। ভি2 তেও নাই, ভি3 তেও নাই, ভি4, ভি5, ভি6, দেখেন ভি4, ভি5, ভি6 সবগুলো। ভি5 এর দিকে যদি আমরা দেখাই, এখানে একটা পি আছে, একটা কিউআরএস কমপ্লেক্স আছে, একটা টি আছে, কোনো সমস্যা নেই, তাই না? তাহলে এবার আমরা তাকাবো কোথায়? এইবার আমরা তাকাবো দেখেন লিড 2, 3 এভিএফ এর দিকে তাকাই, তাই না? এখন লিড 2, 3 এভিএফ এর দিকে যদি আপনারা তাকান, লিড 2 এর দিকে তাকান, এখানে খুব সুন্দর একটা কি দেখা যাচ্ছে, পি দেখা যাচ্ছে। পি এর পরে একটা ইনিশিয়াল যে নেগেটিভ, এই নেগেটিভটা কি হওয়ার কথা? ইনিশিয়াল নেগেটিভ। আগেই বলেছি, বারবার বলেছি, ইনিশিয়াল নেগেটিভ মিন্স কিউ। ছোট্ট একটা কিউ দেখা যাচ্ছে, তাই না? কিউর পরে যে পজিটিভ সেটা হচ্ছে আর। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে এখানে আমরা একটা কি দেখলাম? একটা প্যাথোলজিক্যাল ছোট্ট একটা কিউ দেখলাম, তাই না? লিড 2 এর পরে আমরা কোনটা দেখবো? লিড 2 এর পরে আমরা লিড 3 দেখবো। লিড 3 তে কি দেখা যাচ্ছে? একটা প্যাথোলজিক্যাল কিউ দেখা যাচ্ছে, চমৎকার, খুব সুন্দর দেখা যাচ্ছে। এটা কিউর উপরে একটা পজিটিভ আর। তারপর যদি আমরা টি এর দিকে তাকাই, টিটা কিরকম বলেন তো? লিড 3 এর টিটা ইনভার্টেড। ভেরি গুড। 2, 3 আমরা তাকাবো কোথায় দেন? এভিএফ। এভিএফ এ দেখেন পি দেখলাম আমরা, তারপর একটা প্যাথোলজিক্যাল কিউ দেখা যাচ্ছে, একটা টি ইনভার্সন দেখা যাচ্ছে। তাহলে 2, 3 এভিএফ তিনটাতেই আমরা একই রকম কি দেখলাম দেখেন? প্যাথোলজিক্যাল কিউ এবং টি ইনভার্সন। সো প্যাথোলজিক্যাল কিউ মানে কি? এটা কি একিউট এমআই? না। প্যাথোলজিক্যাল কিউ মানে কি? ডেফিনেটলি দিস ইজ ওল্ড এমআই। এখন এই ওল্ড এমআইটা আমরা কোন 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 সারফেসে দেখেন? 2, 3 এভিএফ। 2, 3 এভিএফ মানে কোন সারফেস? ইনফিরিয়র সারফেস। সো ডায়াগনোসিস ইজ ক্লিয়ার, ওল্ড এমআই ইনফিরিয়র। সাজিদ হাসান, আপনাকে অভিনন্দন, ওল্ড ইনফিরিয়র এমআই, ভেরি গুড। আমরা তাহলে নেক্সট আরেকটা ইসিজি দেখি, তাই না? ইসিজি কি কঠিন? মোটেও কঠিন না। দেখেন কত সহজে আপনারা ডায়াগনোসিস করে ফেললেন। ST elevated MI extensive anterior, ST elevated MI anterior, ST elevated MI inferior, old MI anterior, old MI inferior.
সুতরাং এমআই ডায়াগনোসিস করতে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে আজকে গিয়ে গুগলে সার্চ দিবেন, এগুলো লিখে লিখে সার্চ দিবেন, ইসিজি লিখে দেখবেন হাজার হাজার ইসিজি আপনারা প্র্যাকটিস করবেন। এবার এই ইসিজিটার দিকে আপনারা তাকান। আমরা প্রথমে কোন লিডের দিকে তাকাবো? এট ফার্স্ট আমরা তাকাবো হচ্ছে লিড 1 এর দিকে, তাই না? লিড 1 এর দিকে যদি আমরা তাকাই তাহলে লিড 1 এ কি আছে? এখানে পিওএফ দেখতে পাচ্ছি, কিউআরএস, খুব সুন্দর, কোনো প্রবলেম নেই, তাই না? এভিএল এর দিকে যদি আপনারা তাকান একটা ছোট্ট কিউ দেখা যাচ্ছে, টিটা একটু ইনভার্টার দেখা যাচ্ছে এভিএল, তাই না? ভি1 এর দিকে আপনারা তাকান, ভি1 এ বাইফেজিক পি, ভি1 এ বাইফেজিক পি একেবারেই নরমাল, বারবার বলছি আমি একই কথা। এখানে কিউ কি প্যাথোলজিক্যাল কিউ না, একটা বিশাল বড় নেগেটিভ ডিফ্লেকশন। শুরুতেই নেগেটিভ থাকলে সেটা কিউ, শুরুতে পজিটিভ থাকলে সেটা আর, আর এর পরে নেগেটিভ থাকলে সেটা হচ্ছে এস। সুতরাং শুরুতে যে নেগেটিভ ভি1 একটা প্যাথোলজিক্যাল কিউ, ভি2 তে একটা বিশাল বড় প্যাথোলজিক্যাল কিউ, তাই না? ভি3 তে প্যাথোলজিক্যাল কিউ আছে না এখানে, ভি4 এ প্যাথোলজিক্যাল কিউ, ভি5 এ প্যাথোলজিক্যাল কিউ, ভি6 এ প্যাথোলজিক্যাল কিউ। দেখেন এখানে পুরা 1 এভিএল, 1 এভিএল, হ্যাঁ প্যাথোলজিক্যাল কিউ, ভি1 থেকে ভি6 সব জায়গাতেই প্যাথোলজিক্যাল কিউ। তারপর আপনি দেখেন ভি4, ভি5, ভি6 সবগুলোতে টি ইনভার্টেড, তাই না? ইনভার্টেড টি। এবার আমরা তাকাই 2-3 এভিএফ এর দিকে। 2-3 এভিএফ এর দিকে যদি আপনি তাকান, 2 তে দেখেন পি সুন্দর, কিউআরএস কমপ্লেক্সে কোনো প্রবলেম আছে? নাই। 3 তে দেখেন পি সুন্দর, কিউআরএস টি সুন্দর। 2-3 এভিএফ নরমাল, মানে ইন্টেরিয়র সারফেসটা তার নরমাল। তাহলে তার সমস্যাটা কোথায়? ইন্টেরিয়র সারফেসে। আমরা কোথায় পেলাম? ভি1 থেকে ভি6 পর্যন্ত। তাহলে কি সমস্যা পাইলাম? প্যাথোলজিক্যাল। প্যাথোলজিক্যাল কিউ কি একিউট এমআই? অবশ্যই না, প্যাথোলজিক্যাল কি হচ্ছে ইন্টেরিয়র এমআই। তাহলে ভি1 থেকে ভি6 এটা কোন সারফেস রিপ্রেজেন্ট করে? ইন্টেরিয়র সারফেস। সুতরাং ডায়াগনোসিস হচ্ছে একিউট এমআই ইন্টেরিয়র। আমরা নেক্সট আরেকটা এসিজি দেখাই আপনাকে, ওকে? হ্যাঁ, নেক্সট আরেকটা ইসিজি আমি দেখাচ্ছি। এই ইসিজিটা যদি আপনি দেখেন, লিড 1 এর দিকে তাকান। লিড 1 এখানে পিওএফ, কিউআরএস খুব সুন্দর দেখা যাচ্ছে। এভিএল, এভিএল এ পি, কিউআরএস কি দেখা যাচ্ছে, তেমন সিগনিফিকেন্ট কিছু না, তাই না? ভি1 এ যদি আপনি তাকান, পি, কিউআরএস কি এখানে দেখা যাচ্ছে না। আপনি যদি ভি2 এর দিকে তাকান, ভি2 এ খুব ভালো করে খেয়াল করবেন, এখানে দেখেন এসটি সেগমেন্ট, যেটা এসটি সেগমেন্ট একদম শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম, মনে আছে? যে এসটি সেগমেন্ট কিউআরএস এর পরে টি শুরু হওয়ার আগ পর্যন্ত এসটি সেগমেন্ট। এসটি সেগমেন্টে কিন্তু এখানে ভি2 বেসলাইন থেকে নিচে, খুব ভালো করে খেয়াল। ভি2 তে এসটি ডিপ্রেশন, ভি3 তো সেম এসটি ডিপ্রেশন, তাই না? ভি4 এ এখানে পি ওয়েভ আছে সুন্দর, কিউআরএস কমপ্লেক্স, বাট এসটি সেগমেন্ট দেখান, তাহলে সেখানে দেখেন 2 তে পি ওয়েভটা খুব সুন্দর দেখা যাচ্ছে, কোনো প্রবলেম নেই। 3 তে কিউআরএস কমপ্লেক্স সুন্দর, বাট এসটি কিন্তু ডিপ্রেসড। 2-3 এভিএফ তিনটাতেই এসটি সেগমেন্ট ডিপ্রেশন। তাহলে আমরা অনেকগুলা জায়গায় এখানে এসটি সেগমেন্ট ডিপ্রেশন পেলাম। এখানে কোনো প্যাথোলজিক্যাল কিউ নাই, এসটি এলিভেশনও নাই, কিন্তু আছে কি এসটি সেগমেন্ট ডিপ্রেশন। তাহলে এই এসটি সেগমেন্ট ডিপ্রেশন এটা কি কোনো কিছু রিপ্রেজেন্ট করে? হ্যাঁ, অবশ্যই রিপ্রেজেন্ট। এই এসটি সেগমেন্ট ডিপ্রেশনে কিন্তু ইসকিমিয়া রিপ্রেজেন্ট করে। ইনফেকশন হয়েছে কি হয় নাই সেটা বলা যাবে না, হইলে হইতে পারে, এটা নন এসটি এলিভেটেড এমআই হতে পারে। আপনারা জানেন যে একিউট করোনারি সিনড্রোম, এটাকে আমরা টোটাল ব্রডলি 3টা ভাগে ভাগ করি। এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই, আনস্টেবল এনজিন। এসটি এলিভেটেড এমআই মানে কি এসটি এলিভেশন থাকবে। এসটি এলিভেশন যদি না থাকে তাহলে এটা আইদার আনস্টেবল এনজাইম অথবা নন এসটি। যদি এনজাইম এলিভেটেড থাকে তাহলে নন এসটি এমআই, যদি এনজাইম এলিভেটেড না থাকে তাহলে সেটা আনস্টেবল এনজাইম।
এখন আনস্টেবল এনজিন এবং নন এসটি এই দুইটা জায়গায় তো ইসিজিতে এসটি এলিভেশন থাকে না, তাই না? এসটি এলিভেশন থাকলে তো আমরা এসটি এলিভেটেড এমআই বলতাম। এইগুলোতে ইসিজিতে কি কি চেঞ্জ থাকে? নর্মাল থাকতে পারে, শুধুমাত্র টি ইনভার্সন থাকতে পারে, অথবা শুধুমাত্র এসটি ডিপ্রেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। এই যে দেখেন এই ইসিজিটা কোনো পেশেন্ট যদি আমাদের কাছে চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করে এবং এই ধরনের একটা ইসিজি নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমরা চিন্তা করবো এটা আনস্টেবল এনজিনে হতে পারে অথবা নন এসটিএমআই হতে পারে। সুতরাং আমাকে তাকে নেক্সট কাজ হচ্ছে একটা তাকে কার্ডিয়াক এনজাইমস করতে হবে, সিকেএমবি এবং ট্রপোনিনাই, প্রেফারেবলি ট্রপোনিনাই। ওকে, কোনো কোশ্চেন থাকলে বলবেন। হ্যাঁ, এইটা একটু অন্য প্যাটার্নের একটা ইসিজি, আগের গুলার চেয়ে ডিফারেন্ট। আগের ইসিজি গুলোতে আমরা কি দেখলাম, তাহলে এসটি লিভারেডেমাই, প্যাথোলজিক্যাল কিউ, টি ইনভার্সন, এসটি ডিপ্রেশন, মানে দিস ইজ অল অ্যাবাউট ইসকিমিয়া এন্ড ইনভার্সন। এইটা একটু ডিফারেন্ট। এই ইসিজিটার দিকে যদি আপনারা দেখেন, আপনারা কি বুঝতে পারছেন আমার সাথে? অ্যাকচুয়ালি রেসপন্স ছাড়া ক্লাস কন্টিনিউ করা খুবই মুশকিল, তাই না? মাঝে মাঝে কমেন্ট করে জানাবেন, হ্যাঁ বুঝতে পারছেন কিনা, ফার্দার কোনো ক্লারিফিকেশনের কোনো প্রয়োজন আছে কিনা, রিপিট করার কোনো কিছু প্রয়োজন আছে কিনা, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আচ্ছা, এই ইসিজিটার দিকে যদি আমরা তাকাই, দেখেন আপনি তাকাবেন, প্রথম কোথায় তাকাবো আমরা বলছি লিড 1, তারপর কোথায় তাকাবো আমরা এভিএল, তারপর কোথায় তাকাবো ভি1 থেকে ভি6। ওকে, আচ্ছা, এই ইসিজিটা যেমন আপনি যদি এক্সপার্ট হন আপনি দেখেই বুঝে যাবেন। হ্যাঁ, দেখে কি বুঝবেন, দেখেন আপনার কিউআরএস কমপ্লেক্স যদি কখনো একটা কমপ্লেক্স আপনি ভি2, ভি3, ভি4 এগুলোর দিকে তাকান, দেখেন একটা আরেকটার সাথে লেগে গেছে, তাই না? অনেক লম্বা লম্বা, এরকম লম্বা লম্বা যদি হয় তাহলে আমরা এটা দেখেই বুঝি যে এটা মোস্ট প্রবাবলি দিস ইজ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। ওকে, আচ্ছা, এখন আপনি কিভাবে দেখবেন? 1 এর দিকে তাকান, এভিএল এর দিকে যদি তাকান, কিছুটা এখানে এসটি চেঞ্জ আছে কিছু, তাই না? এসটি ডিপ্রেশনের মতো মনে হচ্ছে। ভি1 এর দিকে যদি আমরা তাকাই, এখানে পি এর পরে কিউ নাই, আর আর এর পরে অনেক লম্বা একটা এস, তাই না? আর এর পরে নেগেটিভ ডিফ্লেকশন এস না, লম্বা একটা এস। ভি2 এর দিকে যদি আমরা তাকাই, ভি2 তে অনেক লম্বা একটা এস, তাই না? ভি3 দেখেন অনেক লম্বা একটা আর আছে, তাই না? ওকে, তাহলে এখন ওভারঅল সব মিলে আমি কি দেখলাম? আমি যদি এখানে ভি1 বা ভি2 এর এস এর সাথে ভি5 অথবা ভি6 এর আর মিলাই, দুইটা যদি যোগ করি, ডেফিনেটলি এটা অনেক বেশি হবে, তাই না? অনেক বেশি হবে না? ভি2 এর এখানে দেখেন এস হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা লার্জ স্কয়ার, প্রায় 40টা স্মল স্কয়ার। তো দুইটা মিলে যদি 35-এর বেশি হয়, অথবা ইন্ডিভিজুয়ালি কোনো একটাও যদি 25-এর বেশি, তাহলে তো সেটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। অনেকগুলা ক্রাইটেরিয়া আছে, আপনি একটা শুধু গ্রসলি মনে রাখেন যে ভি1 বা ভি2 এর এস এবং ভি5, ভি6 এর আর দুইটা মিলে যদি 30 এর বেশি হয়, তাহলে এটা ইন্ডিকেট করে এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এবং এটার সাথে যদি আমরা ইসিজিতে পাই টি ইনভার্সন অথবা এসটি ডিপ্রেশন, সেটা ইন্ডিকেট করে কি স্ট্রেন প্যাটার্ন। সো ডায়াগনোসিস ইজ কি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন। ভেরি গুড, পিয়াস সুজন, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। দিস ইজ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন। আপনি গ্রসলি কিভাবে ধারণা করবেন? যখন দেখবেন যে একটার সাথে আরেকটা কমপ্লেক্স ঢুকে যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেন। আপনারা এই ইসিজিটার দিকে তাকান, আরেকটা ইসিজি দিচ্ছি আপনাদের। লাস্ট ইসিজি, হ্যাঁ দেখেন, হ্যাঁ এটার মধ্যে আপনারা লিড 1 এর দিকে তাকান, দেন হচ্ছে এভিএল এর দিকে তাকান, লিড 1 এভিএল, তারপর যে আপনারা ভি1 থেকে ভি6 তাকান, এটার মধ্যে মনে হচ্ছে না যে একটা কমপ্লেক্স আর একটা কমপ্লেক্সের ভিতরে ঢুকে যাচ্ছে, এরকম মনে হচ্ছে না? আচ্ছা, আপনারা দেখেন ভি1 এ অনেক ডিপ এস, তাই না? আবার ভি5, ভি6 অনেক লম্বা লম্বা,
এই দুইটা যদি যোগ করি ডেফিনেটলি এটা 35 এর বেশি হবে। ওকে, ভেরি গুড। তাহলে আমরা বললাম যে এটা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এইটার সাথে আমরা যদি দেখেন V5 V6 এগুলোর দিকে তাকাই, ইনভার্সন দেখা যাচ্ছে না? তার মানে এটা বোঝা যাচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন প্যাটার্ন। তার মানে হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি মানে আন্ডারলাইং কজ কি, এরকম যদি আমরা একটা ইসিজি পাই তাহলে তার কি চিন্তা করব? দুইটা জিনিস চিন্তা, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি মানে কি, তার লেফট ভেন্ট্রিকুলার ওয়ালের মাসেল মাস অনেক বেশি মানে হচ্ছে অনেক প্রেসারের এগেনস্টে তাকে কাজ করতে হচ্ছে। তাহলে দুইটা ব্যাপার হতে পারে, একটা হতে পারে তার অ্যাওর্টিক স্টেনোসিস, ফার্স্টলি আমরা সবার আগে যেটা চিন্তা করবো এটা হতে পারে তার সিস্টেমিক হাইপারটেনশন, অনেক বেশি প্রেসারের এগেনস্টে লেফট ভেন্ট্রিকলকে কাজ করতে হচ্ছে এবং এটাতে তার মাসেল মাস বেড়ে গেছে। মাসেল মাস বেড়ে যাওয়ার কারণে তার রিলেটিভ ইস্কিমিয়া হচ্ছে, তার মানে যে পরিমাণ তার অক্সিজেন সাপ্লাই দরকার সেই পরিমাণ অক্সিজেন সাপ্লাই সে পাচ্ছে না, এটাকে বলি আমরা স্ট্রেইন প্যাটার্ন। সুতরাং এই ধরনের ইসিজি যদি আপনারা পান, নেক্সট কাজ হচ্ছে তার ব্লাড প্রেশার দেওয়া এবং তাকে একটা ইকো করতে দেওয়া যে তার কোনো অ্যাওর্টিক স্টেনোসিস বা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কিছু এরকম আছে কিনা। সুতরাং আমরা দেখলাম যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন। সুতরাং আজকের ইসিজিতে আমরা মোটামুটি ইসকেমিয়া, ইনফাকশন এবং লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি উইথ স্ট্রেইন এই ইসিজি প্যাটার্ন গুলো নিয়ে ডিসকাশন করার চেষ্টা করছি। হোপফুলি দ্যাট ওয়াজ হেল্পফুল ফর ইউ। যদি কোনো কারেকশন থাকে, কোনো সাজেশন থাকে, ইনফরমেশন থাকে, তাহলে আপনারা আমাকে মেইল করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে আপনারা এখানে সেশনে আপনারা আমি এখানে ক্লোজ করে দিতে চাই। হ্যাঁ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থেকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আসসালামু আলাইকুম।